প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভরাত্রি এবং বায়োলজি ক্লাসে স্বাগতম। তো আশা করি সবাই সুস্থ আছো। তো আমরা রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটা পড়তেছিলাম। আমরা রক্ত সঞ্চালনের মধ্যে যে লেকচার থ্রি আজকে পড়ব। লেকচার থ্রি টপিক হচ্ছে মানবদেহে রক্ত সংবহন। তো গত ক্লাসে যেসব টপিকগুলো আমরা পড়ছিলাম সেই টপিকগুলোর সাথে আজকের টপিকের কিন্তু অনেক বেশি মিল আছে। এর জন্য আমি তোমাদের বলেছিলাম যে তোমরা আজকে লেকচার থ্রি করার পূর্বে অবশ্যই লেকচার টু এর টপিকগুলা রিভাইজ করে আসবা। তো আশা করি তোমরা সেগুলো একটু চেক করে আসছো, তাহলে তোমার জন্য আজকের ক্লাস বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, সো ক্লাসে অলরেডি জয়েন করছে তহিদুর রহমান তাইব, মৃত্তিকা, জানাতুল বাশার, সামিয়া ফারজানা রুবি, উম্মে আতিয়া ইউরা, ঐশী, তাসনবা তাবাসসুম সামিয়া, আমির হামজা। ওকে, তো তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা নমস্কার জানাইছো তাদেরকে নমস্কার, এবং যারা বলছো যে ভাইয়া কেমন আছেন, ভাইয়া ভালো আছে। তো তোমরা কেমন আছো, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে সেটা অবশ্যই জানাবা। আহ, তো চলো আমরা ক্লাস শুরু করে ফেলি আগে, হ্যাঁ? আর তোমরা তোমাদের আপডেট আমাকে কমেন্টে জানাইতে পারো। তাহলে থ্রি লেকচার থ্রি টপিক হচ্ছে মানব দেহে রক্ত সংবহন। ঠিক আছে, আমরা এই টপিকটা পড়ব। তো দেখো, আমরা একটা টপিক পড়তেছি যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। ঠিক আছে, এটা আমরা পড়ব। তো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের মধ্যে আমাদের আসলে প্রথমে পড়তে হবে দ্বিবর্তনী সংবহন। দ্বিবর্তনী দ্বিবর্তনী সংবহন, এবং যাকে বলা হয় ডাবল সার্কিট সার্কুলেশন। এটা হচ্ছে দ্বিবর্তনী সংবহন, ডাবল সার্কিট সার্কুলেশন। তো এখানে দুইটা বিষয় আলোচনা করা যায়। একটা হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন, আরেকটি হচ্ছে পালমোনারি সংবহন। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, মানুষের রক্ত সংবহনটা হচ্ছে আসলে দ্বিবর্তনী সংবহন। তাহলে দ্বিবর্তনী সংবহন, তো সংবহনের ইংরেজি কি? সার্কুলেশন। সংবহন মানে হচ্ছে সার্কুলেশন, আর দ্বিবর্তনী মানে ডাবল সার্কিট। দ্বিবর্তনী হচ্ছে ডাবল সার্কিট আর সংবহন হচ্ছে সার্কুলেশন। এখন দেখো, দ্বিবর্তী সংবহনকে দুই ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, আর একটা হচ্ছে পালমোনারি সংবহন। তো এই দুটা নিয়ে রিটেনে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, এই দুটো টপিক তোমার সিকিউ গ এবং ঘয়ের জন্য 3 স্টার, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন। তো চলো আমরা পরবর্তীতে একটা ছবি দেখি। এই ছবিটা আসলে গত ক্লাসের যে থিওরিটা পড়াইছি সেই থিওরির সাথে কিন্তু অনেক বেশি মিল সম্পন্ন। সো গত ক্লাসে যারা তোমার হৃৎপিণ্ডের মধ্যে যে 4টা প্রকোষ্ঠ, কোন প্রকোষ্ঠের মধ্যে কোন ধমনী বা কোন শিরা প্রবেশ করে এবং কোন প্রকোষ্ঠ থেকে কোন ধমনী বা শিরার ধমনী উৎপন্ন হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। মানে রক্ত সংবহনের একটা ধারণা কিন্তু গত ক্লাসে আমরা পাইছি। তো সেই ধারণাটাকে আজকে আরো মজবুত করব। তো প্রথমে দেখো, এই যে হৃৎপিণ্ডে দেখো 4টা প্রকোষ্ঠ, খেয়াল করে দেখছো? এই 4টা প্রকোষ্ঠ, এই 4টা প্রকোষ্ঠের মধ্যে এটা হচ্ছে ডানেট্রিয়াম, এটা হচ্ছে বামেট্রিয়াম, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে কি বাম ভেন্ট্রিকল। ক্লিয়ার? তাহলে তোমরা খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, তাহলে ডানেট্রিয়াম, বামেট্রিয়াম, ডান ভেন্ট্রিকল এবং কি বাম ভেন্ট্রিকল।
তোমরা গত ক্লাসে দেখছো যে ডান এট্রিয়ামে রক্ত ফেরত আসে কি দিয়ে? ভেনা কাভা দিয়ে, তাই না? আমরা পড়ছিলাম যে দুই ধরনের ভেনা কাভা আছে, দেহের উপরের দিক থেকে বা সম্মুখ দিক থেকে। মানে উপরের দিকটাকে বলা হয় সম্মুখ দিক। কেন? কারণ একটা মানুষ যখন অ্যানাটমিক্যাল পজিশনে থাকে তখন চিন্তা করতে হবে তার হার্টের উপরের দিকটা হচ্ছে তোমার সম্মুখ দিক, আর হার্টের নিচের দিকটা হচ্ছে পশ্চাৎ দিক। অথবা ধরো একটা মানুষ শুয়ে আসছে, একটা মানুষ শুয়ে থাকলে তুমি চিন্তা করো হার্টের উপরের টুকু কি সামনের দিক, আর হার্টের নিচের টুকু কি হবে? পশ্চাৎ দিক হবে। তার মানে বডির উপরের দিক থেকে বা সম্মুখ দিক থেকে রক্তকে ফেরত নিয়ে আসে কি? ঊর্ধ্ব মহাশিরা। এবং হার্টের নিচের দিক থেকে বা পশ্চাৎ দিক থেকে রক্তকে ফেরত নিয়ে আসে কে? ইনফিরিয়র ভেনা কাভা। এই দুই ভেনা কাভাকে কমনলি বলতেছে কি? দেখো, ভেনা কাভা, ভেনা কাভা, বা এদেরকে বলা হয় কি? মহাশিরা। ভেনা কাভার অপর নাম কি? মহাশিরা। তাহলে মহাশিরা দুই রকম ছিল, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা। তারা দেখো, তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড নিয়ে কোথায় আসে? ডান এট্রিয়ামে আসে। তো ডান এট্রিয়াম থেকে সেই ব্লাডটা কোথায় যায়? ডান এট্রিয়াম থেকে যায় ডান ভেন্ট্রিকলে। ডান ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয় যে ধমনী, সেই ধমনীর নাম ছিল পালমোনারি ধমনী। এবং এই পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসে? ফুসফুসে আসে বা লাংসে আসে। ফুসফুসের ইংরেজি লাংস তোমরা সবাই জানো। তাহলে ফুসফুস ছিল দুইটা, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। তাহলে পালমোনারি ধমনীর শাখা কয়টা? দুইটা। একটা হচ্ছে ডান পালমোনারি ধমনী, আর একটা হচ্ছে বাম পালমোনারি ধমনী। এই দুইটা শাখা দুইটা ফুসফুসে কি করে? প্রবেশ করে। তখন ফুসফুসের অ্যালভিউলাসের মধ্যে গ্যাসীয় কি হয়? বিনিময় হয়। ফলে কার্বন ডাইঅক্সাইডটা দেহের বাহিরে নিঃশ্বাসের মাধ্যমে নির্গত হয়, আর অপর দিকে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন প্রশ্বাসের মাধ্যমে অ্যালভিউলাসের মধ্যে প্রবেশ করে। তখন সেই অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করে এবং রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়ে যায়। তারপরে দেখো, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে তোমার হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে ফেরত আসে। আমরা জানি যে পালমোনারি শিরার সংখ্যা মোট কয়টা? চারটা। হৃৎপিণ্ডের ডান ফুসফুস থেকে দুইটা এবং বাম ফুসফুস থেকে দুইটা। এই দুই এবং দুই, চারটা পালমোনারি শিরা কিন্তু একত্রে বাম এট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। এখন দেখো, পালমোনারি শিরা কি নিয়ে আসে? পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন নিয়ে আসে, ঠিক আছে? ওকে, আমাকে জাস্ট একটা মিনিট একটু সময় দাও। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পালমোনারি শিরা কি নিয়ে আসে? অ্যান্সার হচ্ছে অক্সিজেন পরিবহন করে নিয়ে আসে, তাই না? তো পালমোনারি শিরা অক্সিজেন পরিবহন করে নিয়ে কোথায় আসে? সেটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে আসলো। তাহলে বাম এট্রিয়াম থেকে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসলো কোথায়? বাম ভেন্ট্রিকলে। আর বাম ভেন্ট্রিকল থেকে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার চলে আসে বা প্রবেশ করে কোথায়? মহাধমনীতে বা অ্যাওট্রাতে। তাহলে অ্যাওট্রা, এই অ্যাওট্রার অপর নাম কি ছিল? মহাধমনী। অথবা আরেকটা নাম কি ছিল? সিস্টেমিক ধমনী। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা সিস্টেমিক ধমনী অথবা অ্যাওট্রা উৎপন্ন হয়, এবং সেটা কিন্তু সমগ্র দেহে কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এখন দেখো, এই সমগ্র দেহের যে তোমার অঙ্গ বা টিস্যু, কোষগুলো আছে, তাহলে অঙ্গ, টিস্যু বা কোষ, এদের মধ্যে খাদ্য কি হয়? জারিত হয়। তাহলে তোমরা সবাই জানো যে খাদ্য যখন অক্সিজেন দ্বারা কি হয়? জারিত হয়। খাদ্য যখন অক্সিজেন দ্বারা জারিত হয় তখন উৎপন্ন হয় কি? এটিপি। তখন উৎপন্ন হয় এটিপি, এবং সাথে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, তাই না? সো দেখো, এই এটিপি কিন্তু জৈবনিক শক্তি হিসেবে কাজে লাগে। আর এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু অত্যন্ত বিষাক্ত। সো এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তখন সারা দেহ থেকে আবার সেই ভেনা কাভার মাধ্যমে, মানে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে কি আসে? ফেরত আসে। ওকে, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যায়, ডান ভেন্ট্রিকলের সংকোচনে পালমোনারি ধমনীর মাধ্যমে কোথায় যায়? ফুসফুসে যায়। এইভাবে ব্লাডের সার্কুলেশন চলতেই থাকে। ওকে, সো এই ব্লাডের সার্কুলেশন তোমার মাথার মধ্যে একদম সেট আপ হয়ে থাকতে হবে। ওকে, কারণ যখন রক্ত সংবহন সম্পর্কে তুমি ডেসক্রিপশন লিখবা, তোমার যদি পুরা ছবিটা মাথার মধ্যে সেট আপ হয়ে না থাকে, তুমি যদি কল্পনাতে এটা মানে নিয়ে আসতে না পারো, তাহলে কিন্তু সিকোয়েন্স গুলা তুমি ঠিকভাবে লিখতে পারবা না।
আর এই ফ্লোচার্টের মধ্যে বা এই গতিপথের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে পালমোনারি ধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইড বহন করতেছে, অন্যদিকে পালমোনারি শিরা কিন্তু অক্সিজেন বহন করতেছে। আমরা বলতেছিলাম যে পালমোনারি কথা থাকলে সবসময় ব্যতিক্রম হয়, তাই না? যদিও ধমনী অক্সিজেন পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী আসলে উল্টা হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড। যদিও শিরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, কিন্তু পালমোনারি শিরা আসলে উল্টা হয়ে যাবে, সেটা হবে অক্সিজেন পরিবহন করে। ওকে, সো পালমোনারি শব্দের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। আশা করি তোমরা এটা খেয়াল রাখছো। তাহলে আমি যদি একটু শর্ট করে এখন বলি, দেহের উপরের দিক থেকে ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিক থেকে নিম্ন মহাশিরা। এই মহাশিরাকে বলছে ভেনা কাভা। তার মধ্যে রক্ত কোথায় আসলো? ডান এট্রিয়ামে আসলো। ডান এট্রিয়াম থেকে কোথায় গেল? ডান ভেন্ট্রিকলে গেল। ডান ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হইল পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এর মাধ্যমে কোথায় আসলো? ফুসফুসে আসলো। ফুসফুসের মধ্যে রক্ত কি হইছে? অক্সিজেন সমৃদ্ধ হইছে। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত চারটা পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসবে? হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে আসবে। বাম এট্রিয়াম থেকে রক্ত কোথায় যাবে? বাম ভেন্ট্রিকলে যাবে। আর বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই যে দেখো মহাধমনী বা অ্যাউট্রা, তাহলে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী বা অ্যাউট্রার মাধ্যমে কোথায় আসবে? সমগ্র দেহে আসবে। এই সমগ্র দেহের টিস্যুর মধ্যে খাদ্য অক্সিজেন দ্বারা কি হবে? জারিত হবে। উৎপন্ন হবে কি? এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড। তখন ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আবার সারা দেহ থেকে যথাক্রমে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে সমগ্র দেহ থেকেই এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার হৃৎপিণ্ডের কি আসবে? ডান এট্রিয়ামে ফেরত আসবে। ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যাবে, ডান ভেন্ট্রিকল থেকে আবার ফুসফুসে গমন করবে। এইভাবে পুরা চক্রটা চলতেই থাকবে। এখন এইটার মধ্যে আসলে তোমার সিস্টেমিক সংবহন কোনটা? সিস্টেমিক সংবহন কোন কোন অংশটুকু? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এই যে বাম ভেন্ট্রিকল থেকে যে শুরু হইলো, বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে তোমার রক্তটা ঘুরে ফিরে যখন তোমার ডানের ট্রেমে আসবে, তখন সেটুকু হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে গতিপথটা যখন ঘুরে ফিরে ডানের ট্রেমে আসবে, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। ক্লিয়ার? তাহলে দেখো কোনাকুনি উৎপন্ন হবে বা শুরু হবে বাম ভেন্ট্রিকল থেকে, এই চক্রটা এসে কমপ্লিট হবে কোথায়? অ্যান্সার হচ্ছে ডানের ট্রেমে আসবে। ঠিক আছে, তাহলে সেটা হবে সিস্টেমিক সংবহন। আর পালমোনারি সংবহন কোনটা হবে? ডান ভেন্ট্রিকল থেকে শুরু হবে, শুরু হয়ে ঘুরে ফিরে কোথায় আসবে? দেখো বামের ট্রে ফেরত আসবে, সেটা হবে পালমোনারি সংবহন। ঠিক আছে, আমরা একটু পরে আরো সুন্দর করে এটা ব্যাখ্যা করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে বাম ভেন্ট্রিকল থেকে এই যে গতিপথটা বাম ভেন্ট্রিকল থেকে ঘুরে ফিরে যখন ডানের ট্রেমে আসবে, এই প্রবাহটা, ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি কি? সিস্টেমিক সংবহন। এটাকে সিস্টেমিক সংবহন বলতেছি। এখন এইটাকে সিস্টেমিক সংবহন কেন বললাম? এটার কারণ কি? সিস্টেমিক সংবহন বলার কারণ কি? কারণ হচ্ছে যে এখানে একটা সিস্টেম আছে। তাহলে দেহকে কিন্তু আমরা সিস্টেম বলতে পারি। ঠিক আছে, দেহ হচ্ছে আমাদের একটা সিস্টেম, কারণ দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ টিস্যু আছে, সুতরাং এটা একটা সিস্টেম। সুতরাং যে সংবহনে তোমার রক্ত সিস্টেমের ভিতর দিয়ে বা দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে যায়, তাকে বলা হয় সিস্টেমিক সংবহন। এবং তুমি দেখো এই সংবহনে কোন ধমনীর কোন ধমনীর গতিপথ ফলো করে? অ্যান্সার হচ্ছে মহাধমনী, অ্যাওট্রা বা মহাধমনী। খেয়াল করে দেখছো? আবার কোন শিরা দিয়ে রক্ত ফেরত আসে? অ্যান্সার হচ্ছে ভেনা কাভা বা মহাশিরা। তাহলে একটু তোমরা খেয়াল করে দেখো যে সিস্টেমিক সংবহনে কিন্তু যে ধমনী দিয়ে রক্ত বের হয় তার নাম হচ্ছে মহাধমনী, আর যে শিরা দিয়ে রক্ত ফেরত আসে তার নাম হচ্ছে মহাশিরা বা ভেনা কাভা। মাঝখানে কি থাকে? দেহ থাকে। তাহলে একদমই সিম্পল না? তাহলে এখানে শুরু হইলো বাম ভেন্ট্রিকল থেকে এবং চক্রটা এসে শেষ হবে কোথায়? ডানের ট্রেমে। আমি বলছি কোনাকুনি ভাবে চিন্তা করবা। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে ঘুরে আসবে ডানের ট্রিয়ামে। তাহলে কোন ধমনীতে রক্ত বের হবে? অ্যান্সার মহাধমনী। কোন ধমনীতে রক্ত, কোন শিরা দিয়ে রক্ত ফেরত আসবে? অ্যান্সার হচ্ছে মহাশিরা। মাঝখানে কি পড়বে? দেহ বা সিস্টেম। তাহলে এটা সিস্টেমিক সংবহন। আশা করি এটা তোমরা ক্লিয়ার। এবার আসো পালমোনারি সংবহন। তাহলে পালমোনারি সংবহন শুরু হবে কোন জায়গা থেকে? ডান ভেন্ট্রিকল থেকে। এবং কোনাকুনি শেষ হবে, আইসা শেষ হবে কোথায়? বামের ট্রেমে। তাহলে ডান ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে এটা কিন্তু এরকম ঘুরে ফিরে কোথায় আসবে? ঘুরে ফিরে আসবে বামের ট্রিয়ামে। তাহলে যেটা হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে ঘুরে ফিরে বামের ট্রিয়ামে আসবে, সেটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। ঠিক আছে, পালমোনারি সংবহন। তাহলে এইখানে দেখো, তাহলে শুরু হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে, শেষ হবে কোথায়? বামের ট্রিয়ামে। এবং পালমোনারি সংবহন নাম বলতেছি
তাহলে মাঝখানে কি থাকবে? ফুসফুস, কারণ ফুসফুসের ইংরেজি শব্দ কি? পালমোনারি বা লাংস। ওকে, তাহলে মেডিকেল টার্ম হচ্ছে পালমোনারি আর ইংলিশ টার্ম হচ্ছে কি? লাংস। তো তোমরা সবাই কিন্তু এটা জানো। এখন দেখো, তাহলে পালমোনারি সংবহনে কেন্দ্রীয় অঙ্গ হচ্ছে ফুসফুস, বা ফুসফুস ইংরেজি হচ্ছে পালমোনারি। এখন দেখো, তাহলে ফুসফুসে প্রবেশ করে কোন ধমনী? অ্যান্সার হচ্ছে পালমোনারি ধমনী। তাহলে রক্তটা বের হবে কার মাধ্যমে? পালমোনারি ধমনীর মাধ্যমে, যাবে ফুসফুস বা পালমোনারিতে। আর রক্ত যখন ফেরত আসবে তখন ফেরত আসবে হচ্ছে পালমোনারি শিরা দিয়ে। ওকে, সো তখন ফুসফুসের শিরা দিয়ে সে আবার কি আসবে? ফেরত আসবে। তাহলে পালমোনারি সংবহন সহজে কেমনে মনে রাখবো? শুরু হবে ডান ভেন্ট্রিকল থেকে, ওকে, শেষ হবে কোথায়? বামেট্রিয়ামে। মাঝখানে কেন্দ্রকের নাম কি? ফুসফুস বা পালমোনারি। তাহলে যে ধমনীতে রক্ত বের হয় তার নাম পালমোনারি ধমনী, আর যে শিরা দিয়ে রক্ত ফেরত আসবে তার নাম হচ্ছে পালমোনারি শিরা। তাহলে একদম সহজ না? ওকে, আর এটা এক একজন এক এক ভাবে মনে রাখে। যেমন কেউ কেউ মনে রাখতে পারে যে পালমোনারি সংবহনের কেন্দ্রীয় অঙ্গ হচ্ছে পালমোনারি বা ফুসফুস, সুতরাং রক্তটা ফুসফুসে আসতে হবে। তাহলে রক্তটা ফুসফুসে আসার জন্য কোন ধমনী দরকার? অ্যান্সার পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনীর উৎপত্তি কোন জায়গা থেকে? অ্যান্সার কি? ডান ভেন্ট্রিকল। বুঝতে পারছো? আবার ফুসফুসের মধ্যে রক্ত পরিশোধিত হওয়ার পরে এটা আবার হৃৎপিণ্ডে ফেরত আসতে হবে। তাহলে ফুসফুস থেকে রক্ত ফেরত আসবে কোন শিরা দিয়ে? অ্যান্সার হচ্ছে পালমোনারি শিরা। এবং পালমোনারি শিরা কোথায় প্রবেশ করবে? অ্যান্সার কি? বামেট্রিয়াম। কথা বুঝতে পারছো? তাহলে এক একজনকে এক একটা এক এক ভাবে মনে রাখবে না তো, আমি দুইটা কিন্তু ওই দেখাইছি। তাহলে পালমোনারি সংবহনের কেন্দ্রে থাকবে পালমোনারি, তাহলে সেন্টারে থাকবে পালমোনারি, এবং শুরু হবে ডান ভেন্ট্রিকল থেকে, শেষ হবে বামেট্রিয়ামে। আর বের হবে পালমোনারি ধমনী দিয়ে, ফেরত আসবে কি? পালমোনারি শিরা দিয়ে। এই একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে পালমোনারি সংবহনের কেন্দ্রীয় অঙ্গ কি? পালমোনারি বা ফুসফুস। তাহলে পালমোনারি বা ফুসফুসের মধ্যে কোন ধমনী প্রবেশ করে? অ্যান্সার হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীর উৎপত্তি কোন জায়গা থেকে? অ্যান্সার ডান ভেন্ট্রিকল। আবার ফুসফুস থেকে রক্ত ফেরত আসবে কার মাধ্যমে? পালমোনারি শিরা। পালমোনারি শিরা কোথায় ফেরত আসে? অ্যান্সার বামেট্রিয়াম। এইভাবে কিন্তু কোশ্চেন করলেই কিন্তু সংবহন দুইটা ক্লিয়ারলি বোঝা যায়। এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা সিস্টেমিক ও পালমোনারি সংবহন থেকে? কোনো প্রশ্ন আছে কিনা? কোনো কনফিউশন আছে কিনা? ওকে, ক্লাসে আরো আমাদের কমেন্ট করছে আরিনা জান্নাত, রিহাদ হাসান, তাসনুমা তসনুম সামিয়া, ওকে, রাইসা, উৎস, থ্যাঙ্কস আ লট। বলো তোমরা একদম ক্লিয়ার কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা এই দুইটা সংবহনে? তোমরা ক্রিস্টাল ক্লিয়ার কিনা? ওকে, সামিয়া ফারজান বলছে ক্লিয়ার। তোমরা কি এখন লিখতে পারবা? সিস্টেমিক ও পালমের সংবহন লিখতে পারবা? ওকে, ঐশী বলছে ক্লিয়ার, রুবি বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। তো চলো আমরা এখন একটু ফ্লো ফ্লো চার্টের মধ্যে যাই। ফ্লো চার্ট দেখলে এখন ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এই যে এখানে সিস্টেমিক সংবহন। ওকে, তাহলে দেখো আমরা এখন সিস্টেমিক সংবহনটা লিখতে পারি কিনা। তাহলে সিস্টেমিক সংবহন, ঠিক আছে, এই সিস্টেমিক সংবহন তাহলে শুরু হইলো কোন জায়গা থেকে? এই যে বাম ভেন্ট্রিকল থেকে, তাই না? সিস্টেমিক সংবহনের টার্গেট অর্গান কি? অ্যান্সার হচ্ছে টিস্যু এবং অঙ্গ, মানে দেহের টিস্যু এবং অঙ্গে বলা হচ্ছে সিস্টেম, তাই তো? ওকে, নেক্সট হচ্ছে তোমার এটা শেষ হবে কোথায়? অ্যান্সার ডানেট্রিয়ামে। এই ডান ভেন্ট্রিকুলার দরকার নেই, এইটুকু দরকার নেই, শুধু শুধু এটা তোমার না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে সিস্টেমিক সংবহন শুরু হবে বাম ভেন্ট্রিকলে, শেষ হবে ডানেট্রিয়ামে। আর মাঝখানের কেন্দ্রীয় অঙ্গ কি? টিস্যু বা অঙ্গ, সিস্টেম। তাহলে সিস্টেমে রক্ত আসবে কোন ধমনী দিয়ে? অ্যান্সার মহাধমনী। তাহলে অ্যাওট্রার অপর নাম কি? অ্যাওট্রার অপর নাম হচ্ছে মহাধমনী। মহাধমনী দিয়ে রক্ত আসবে টিস্যু বা অঙ্গে। এবার দেখো, টিস্যু বা অঙ্গ থেকে রক্ত আবার ফেরত আসবে। রক্ত ফেরত আসবে কি দিয়ে? মহাশিরা দিয়ে। তাহলে মহাশিরার অপর নাম কি ছিল? ভেনা কাভা। ওকে, ভেনা কাভা। আর এই মহাশিরা দিয়ে রক্ত কোথায় ফেরত আসে? অ্যান্সার ডানেটে ফেরত আসে। সো তুমি যে কোনো একটা ওয়েতে মনে রাখতে পারো। কোনো প্রশ্ন থাকলে বলবা।
সিস্টেমিক সংবহনের প্রশ্ন থাকলে বলবা। এখানে সময় লাগে, সিস্টেমিক সংবহনের সময় লাগে তোমার 25 থেকে 30 সেকেন্ড। তাহলে অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে, সিস্টেমিক সংবহন সম্পন্ন হতে কত সময় লাগে? অ্যান্সার হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তো আশা করি এটা ক্লিয়ার তোমরা। ওকে, এবার চলে আসবা তোমার পালমোনারি সংবহন। এই পালমোনারি সংবহনের মধ্যে আমরা একটা ফ্লো চার্ট লিখব। পালমোনারি সংবহনের অপর নাম হচ্ছে ফুসফুসীয় ফুসফুসীয় সংবহন। ফুসফুসীয় সংবহন, ঠিক আছে? তাহলে পালমোনারি সংবহনের অপর নাম কি? ফুসফুসীয় সংবহন। এখন তোমরা সবাই খেয়াল করে দেখো যে তোমার এখানে কেন্দ্রীয় অঙ্গের নাম কি হবে? ফুসফুস। কেন্দ্রীয় অঙ্গের নাম হচ্ছে ফুসফুস, অথবা হবে কি পালমোনারি। মানে আমি কিভাবে মনে রাখতাম আর কি। তাহলে যেহেতু বলছি পালমোনারি সংবহন বা ফুসফুস সংবহন, সুতরাং কেন্দ্রীয় অঙ্গের নাম হচ্ছে ফুসফুস বা পালমোনারি। এখন ফুসফুসের মধ্যে রক্ত প্রবেশ করে কোন ধমনী দিয়ে? অ্যান্সার হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? এটা কি মনে থাকবে? তাহলে ফুসফুসের মধ্যে রক্ত প্রবেশ করে হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। এখন আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই পালমোনারি ধমনী বা ফুসফুস ধমনী এর উৎপত্তি কোন জায়গা থেকে? অ্যান্সার কি? ডান ভেন্ট্রিকল। অ্যান্সার হচ্ছে ডান ভেন্ট্রিকল। ওকে, এবার দেখো ফুসফুস থেকে যে রক্ত ফেরত আসবে হৃৎপিণ্ডে, অ্যান্সার হচ্ছে কোন শিরা দিয়ে? পালমোনারি শিরা। অ্যান্সার হচ্ছে পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা দিয়ে কোথায় ফেরত আসবে? অ্যান্সার হচ্ছে বাম এট্রিয়াম। অ্যান্সার হচ্ছে বাম এট্রিয়াম, ঠিক আছে? তাহলে দেখো আমার থিমটা কি ছিল। আমি প্রথমে সেন্ট্রাল শব্দটা বুঝাইছি। পালমোনারি সংবহনের সেন্ট্রাল শব্দ হচ্ছে ফুসফুস বা পালমোনারি। এই ফুসফুসের রক্ত কোন ধমনী দিয়ে আসে? পালমোনারি ধমনী দিয়ে আসে। পালমোনারি ধমনীর সোর্স কি? ডান ভেন্ট্রিকল। ওকে, এবার ফুসফুস থেকে রক্ত ফেরত আসবে হৃৎপিণ্ডে, তো কোন শিরা দিয়ে ফেরত আসবে? পালমোনারি শিরা। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে ফেরত আসবে? অ্যান্সার হচ্ছে বাম এট্রিয়াম। এই তো শেষ। অথবা কেউ কেউ এইভাবে মনে রাখতে পারে যে পালমোনারি সংবহন শুরু হয় ডান ভেন্ট্রিকল থেকে, শেষ হয় বাম এট্রিয়ামে। মাঝখানের কেন্দ্রীয় অঙ্গের নাম কি? ফুসফুস। আর ফুসফুসের তোমার এক পাশে থাকবে পালমোনারি ধমনী, আর ফেরত আসার সময় এক পাশে থাকবে কি? পালমোনারি শিরা, ঠিক আছে? একদমই সিম্পল। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে সিস্টেমিক সংবহন পড়লাম এবং পালমোনারি সংবহন পড়লাম, দেখো দুই ক্ষেত্রেই যে নামে ধমনী ওই নামেই কিন্তু শিরা। যে নামে ধমনী ওই নামে শিরা। তাহলে টার্গেট অর্গানে দেখো পালমোনারি ধমনী দিয়ে আসলো, আবার টার্গেট অর্গান থেকে যখন ফেরত আসবে বা বের হয়ে যাবে তখন সেটা পালমোনারি শিরা। আবার দেখো তোমার সিস্টেমিক সংবহনে, তাহলে সিস্টেমে রক্ত প্রবেশ করলো কি দিয়ে? সিস্টেমিক ধমনী দিয়ে, কারণ মহাধমনীর অপর নাম কি? সিস্টেমিক ধমনী। আর যখন সিস্টেম থেকে রক্ত বের হয়ে যাবে তখন হচ্ছে মহাশিরা দিয়ে বের হইলো, আর মহাশিরার অপর নাম কি? সিস্টেমিক শিরা। তাহলে দেখো ওখানে ছিল মহাধমনী, মহাশিরা বা সিস্টেমিক ধমনী, সিস্টেমিক শিরা। ওকে, মাঝখানে ছিল সিস্টেম। আর এখন হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, অথবা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, মাঝখানে হচ্ছে পালমোনারি বা ফুসফুস। এখন বলো, তুমি ফ্লোচার্ট লিখতে পারবা? আমাকে কমেন্টে জানাও, প্রত্যেকটি স্টুডেন্ট জানাবা যে ফ্লোচার্ট লিখতে পারবা কিনা। ওকে, তো রুবি, ঐশী, রিহাত, মৃত্তিকা, সামিয়া, ওকে, জান্নাত, সবাই বলছে ক্লিয়ার, লিখতে পারবো, থ্যাংক ইউ। ওকে, আমি বারবার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং প্রত্যেকটা কলেজে বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে, রক্ত সংবহনটা আসে, এবং এই রক্ত সংবহন বুঝতে পারলে তুমি কার্ডিয়াক চক্র বুঝতে পারবা। বুঝতে পারছো? এবং হৃৎপিণ্ডের যে বিভিন্ন রকম সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সম্পর্কেও তোমার একটা ক্লিয়ার ধারণা থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে কবে আসবো এটা আসলে আগস্টের 10 তারিখে বলতে পারবো। আগস্টের 10 তারিখের দিকে আমি হয়তো একটা তোমাদেরকে আইডিয়া দিতে পারবো।
তার আগে আপাতত বলতে পারতেছি না। ওকে, আর এখানে ছুটি ম্যানেজ করা অনেক অনেক টাফ, বুঝতে পারছো? সবকিছু তোমাদেরকে জানাবো। আমি তো ধরো যে আমার ফ্যামিলির সাথে 3.5 মাস হয়ে গেছে, 3.5 মাস উপরে, 3 মাস 20 দিন হয়ে গেছে। 3 মাস 20 দিন যাবত কিন্তু আমার ফ্যামিলির সাথে আমি নাই। আমার বাচ্চাদেরকে আমি একবারের জন্য টাচ করতে পারি নাই। মানে দূর থেকেই দেখছি। তাহলে তুমি বিশ্বাস করো যে আমার কেমন খারাপ লাগতেছে। তারপরেও কিছু সময় মানুষ নিরুপায় থাকে, হাত পা বাঁধা থাকে, চাইলেই আসলে সবকিছু করা যায় না, বুঝতে পারছো? একটা সিস্টেমের ভিতরে দাগাইতে হয়। তো দোয়া করো আহ, যাতে পজিটিভ কিছু হয়, আর আগস্টের 10 তারিখে হয়তো জানাইতে পারবো। ওকে, তো যাই হোক, আমরা এরপরে আরেকটা সংবহন নিয়ে পড়বো, সেটা হচ্ছে করোনারি সংবহন। আমি করোনারি সংবহনটা তোমাদের আগে একটু পড়াই দিই। তাহলে এখন হেডলাইন লিখবো 3 নাম্বার, সেটা হচ্ছে করোনারি সংবহন। করোনারি সংবহন, করোনারি কথার অর্থ কি? হৃৎপিণ্ড। মনে রাখো, এই করোনারি কথার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড সম্পর্কিত। হৃৎপিণ্ড সম্পর্কিত। হৃৎপিণ্ডের রোগগুলাকে বলা হয় করোনারি ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ, বুঝতে পারছো? তোমরা এই চ্যাপ্টার শেষের দিকে একটা টপিক দেখবা, হৃদরোগের চিকিৎসা বা হৃদরোগ। তো হৃদরোগের ইংরেজি হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। তাহলে করোনারি কথার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড সংশ্লিষ্ট। ওকে, তাহলে করোনারি সংবহনের কেন্দ্রীয় কেন্দ্রীয় অংশ হবে হৃৎপিণ্ড। করোনারি সংবহনের সেন্টারে কি থাকবে? হৃৎপিণ্ড। এখন দেখো, এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করে বা অক্সিজেন সমেত রক্ত প্রবেশ করে, সেটা হচ্ছে করোনারি ধমনির মাধ্যমে। করোনারি ধমনির মাধ্যমে, ঠিক আছে? এই ধমনিটা কি করে? হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন পরিবহন করে। এখন প্রশ্ন হচ্ছে, করোনারি ধমনির উৎপত্তি কোন জায়গা থেকে? অ্যান্সার হচ্ছে সিস্টেমিক ধমনী। অ্যান্সার হচ্ছে সিস্টেমিক ধমনী অথবা মহাধমনী। সিস্টেমিক ধমনী অথবা কি মহাধমনী। এবার হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড থেকে যেটা বের হয়ে আসে তার নাম হচ্ছে করোনারি শিরা। করোনারি শিরা, ঠিক আছে? এই করোনারি শিরা শেষ পর্যন্ত কোথায় আসে? অ্যান্সার হচ্ছে করোনারি শিরা ফেরত আসে কোথায়? ডান এট্রিয়ামে। অ্যান্সার হচ্ছে ডান এট্রিয়াম। ডান এট্রিয়ামে ফেরত আসে। তাহলে করোনারি শিরা কি নিয়ে ফেরত আসে? অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। তাহলে সবাই খেয়াল করে দেখো যে তোমার করোনারি সংবহন যখন বলা হবে, তখন করোনারি সংবহনের টার্গেট অর্গান কি? এই টার্গেট অর্গান হচ্ছে কি? হৃৎপিণ্ড। করোনারি সংবহনের কেন্দ্রীয় অঙ্গ কি? হৃৎপিণ্ড। তাহলে এই হৃৎপিণ্ডের মধ্যে যে ধমনী অক্সিজেন পরিবহন করে তার নাম হচ্ছে করোনারি ধমনী। এটা কিন্তু এমসিকিউ তো প্রচুর আসে, যে হৃৎপিণ্ডের মধ্যে কোন ধমনী অক্সিজেন পরিবহন করে? করোনারি ধমনী। আর আমাদের বডিতে যত ধমনীর নামই শুনবা, সব ধমনীর সোর্স হচ্ছে সিস্টেমিক ধমনী। মানে সব ধমনীর গোড়া বা মূল উৎপত্তি হচ্ছে সিস্টেমিক ধমনী বা মহাধমনী থেকে। কারণ সিস্টেমিক ধমনী বা মহাধমনী হচ্ছে দেহের সব থেকে বড় ধমনী। এই ধমনী থেকেই দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গে কি হয়? ব্লাড সাপ্লাই হয়। এবং যত ধমনীর নাম শুনবা, সেই ধমনীর মানে কোনো না কোনো ভাবে সোর্স হচ্ছে তোমার সিস্টেমিক ধমনী। এখন দেখো, হৃৎপিণ্ড থেকে আবার সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফেরত আসতে হবে। সেটা কি দিয়ে ফেরত আসবে? কার্বন রক্ত ফেরত আসবে কি দিয়ে? করোনারি শিরা দিয়ে। এবং বডির যত কার্বন ডাইঅক্সাইড রক্ত আছে, সবাই কোন প্রকোষ্ঠে ফেরত আসে? অ্যান্সার ডান এট্রিয়াম। তুমি দেখো, তোমার ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, তারাও তো কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি আসছিল? ফেরত আসছিল। তারা কোথায় ফেরত আসছে? ডান এট্রিয়ামে। তাহলে এক কথায় বলা যায়, যত কার্বন ডাইঅক্সাইড সমিত রক্ত বহনকারী শিরা আছে, সবাই কিন্তু ডান এট্রিয়ামে কি করে? প্রবেশ করে। আর যত অক্সিজেন সমিত রক্ত আছে, সবাই কোন ধমনী দিয়ে বের হয়ে আসে বা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বের হয়ে আসে? বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকল থেকে কিন্তু
সমস্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয় এবং মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে কি করে, ছড়ায় পড়ে। তার মানে হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড ফেরত আসার প্রকোষ্ঠ হচ্ছে ডান এট্রিয়াম, আর হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্পিং হওয়ার জন্য যে প্রকোষ্ঠ সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। এটা কি খেয়াল থাকবে? তাহলে সকল কার্বন ডাইঅক্সাইড আসবে ডান এট্রিয়ামে, আর সকল অক্সিজেন কিন্তু বাইরে বের হবে, বা সকল অক্সিজেন টিস্যুর দিকে ধাবিত হবে বা হৃৎপিণ্ড থেকে পাম্পিং হবে বাম ভেন্ট্রিকল থেকে। সো আশা করি এগুলো তোমরা ক্লিয়ার। তো এখন এটা কি পারবা কিনা বলো, করোনারি সংবহন ক্লিয়ার কিনা? আচ্ছা, ঐশী বলছে ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, ফ্লো চার্ট দিতে পারবো, থ্যাংক ইউ। উৎস বলছে ক্লিয়ার, গুড, ভেরি গুড। ওকে, সো আমরা করোনারি সংবহনটা শেষ করলাম, এবার হচ্ছে পালমোনারি সংবহন নিয়ে পড়বো। পালমোনারি সংবহনটা একটু ইন্টারেস্টিং, ফানি ওয়েতে পড়ায় দিব, আশা করি তোমরা বুঝতে পারবা। এখন দেখো, আমরা যদি খেয়াল করি, এইটা ধরো যে আমার যদি হৃৎপিণ্ড, তাহলে এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। এখন দেখো হৃৎপিণ্ডের এই যে তোমার বাম ভেন্ট্রিকল, তো এটা তো বাম ভেন্ট্রিকল না, লেফট ভেন্ট্রিকল। এইখান থেকে একটা ধমনী শুরু হইলো, সেটা হচ্ছে মহাধমনী। সেই মহাধমনীর শাখা প্রশাখা কোথায় গেল? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গেল। তো তার মধ্যে একটা অঙ্গর নাম কি? পৌষ্টিক অঙ্গ, তাই না? ধর আমাদের আমাদের পৌষ্টিক অঙ্গ, তো পৌষ্টিক অঙ্গের মধ্যে কি আছে? ক্ষুদ্রান্ত আছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের তোমরা জানো পার্ট আছে ডিউডিনাম, জিজোনাম, ইলিয়াম। তো যাই হোক, এটা ক্ষুদ্রান্ত একটা পার্ট চিন্তা করলাম। তাহলে এই যে তোমার বাম ভেন্ট্রিকল থেকে যে ক্ষুদ্রান্তের মধ্যে রক্ত সরবরাহ হইল, এটা কোন ধমনী দিয়ে হইল? অ্যান্সার সিস্টেমিক ধমনী বা মহাধমনী দিয়ে হইল। এখন দেখো, এই ক্ষুদ্রান্ত থেকে একটা শিরা আবার ফেরত আসবে, এইখান থেকে একটা শিরা ফেরত আসবে, সেই শিরাটার নাম হচ্ছে তোমার হেপাটিক পোর্টাল শিরা। শিরাটা কোথায় আসবে, মানে কোন অঙ্গের মধ্যে আসবে? অ্যান্সার হচ্ছে লিভার বা যকৃত। তো এইখানে আছে কি? এখানে আছে লিভার বা যকৃত। তাই এই শিরাটা যে অঙ্গের মধ্যে প্রবেশ করে তাকে বলতেছি, এই শিরাটা যে অঙ্গের মধ্যে আসে সেটা হচ্ছে লিভার বা যকৃত। আর এই শিরাটার নাম কি? এইটার নাম হচ্ছে তোমার হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল, হেপাটিক পোর্টাল শিরা, বুঝতে পারছো? এই যকৃত থেকে তারা আবার হৃৎপিণ্ডের ফেরত আসবে। তার যকৃত কোথায় আছে দেখো, যকৃত আছে উদরে। তাহলে উদর কি নিচ দিকে আছে না? হার্টের নিচ দিকে আছে। তাহলে হার্টের নিচ দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যদি ফেরত আসে, তাহলে কোন মহাশিরার মধ্যে ফেরত আসবে? অ্যান্সার হচ্ছে নিম্ন মহাশিরা। দেখো যে এইদিকে কি আছে? নিম্ন মহাশিরা আছে, হার্টের নিচের দিকে আছে নিম্ন মহাশিরা। তো লিভার থেকে আবার যে শিরাটা ফেরত আসবে, সেই শিরাটা ফেরত সে কোথায় ঢুকবে? এই তোমার নিম্ন মহাশিরার মধ্যে প্রবেশ করবে। তাহলে এই শিরাটার নাম কি? এই শিরাটার নাম হচ্ছে হেপাটিক শিরা। এর নাম হচ্ছে শুধুমাত্র হেপাটিক শিরা, ঠিক আছে? তাহলে যেটা লিভারে প্রবেশ করছিল তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, পোর্টাল কত এক্সট্রা, আর যেটা লিভার থেকে বের হয়েছে নাম হচ্ছে হেপাটিক শিরা। আর হৃৎপিণ্ডের নিচের দিকে যে শিরাটা আছে, যে এই শিরাটার কথা বলতেছি, এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, অথবা কি নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, ঠিক আছে? এখন আমরা সার্কুলেশনটা ঠিকভাবে বুঝতে পারবো। তাহলে তোমরা খেয়াল করে দেখো, হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকল থেকে এইখান থেকে কিন্তু রক্ত পাম্পিং শুরু হইলো। তো এইখান থেকে পাম্পিং এর ফলে অক্সিজেন সমেত রক্ত সিস্টেমিক ধমনির মাধ্যমে চলে আসবে কোথায়? ক্ষুদ্রান্তে আসবে। ওকে, যদিও সিস্টেমিক ধমনির কিছু শাখা প্রশাখা সৃষ্টি হবে, সেই শাখা প্রশাখার নামে ক্ষুদ্রান্তের মধ্যে আসবে, বুঝতে পারছো? সিস্টেমিক ধমনির নামে তো আসবে না, ওইখান থেকে আরো শাখা প্রশাখা বের হয়ে নতুন নামে কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে আসবে। তো ক্ষুদ্রান্তের মধ্যে ব্লাড সাপ্লাই দিবে, এখানে অক্সিজেন সাপ্লাই হওয়ার পরে এই টিস্যুগুলোতে খাদ্য জারিত হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটিপি উৎপন্ন হবে। তাহলে এটিপি তো শক্তি হিসেবে কাজে লাগবে। আর কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটা তখন কি হবে? এই ক্ষুদ্রান্ত থেকে সেটা আবার লিভারের ভিতর দিয়ে আসবে। তাহলে লিভারের ভিতরে যখন আসবে, তখন সেই কার্বন ডাইঅক্সাইডটা কোন শিরা দিয়ে আসবে? হেপাটিক পোর্টাল শিরা। তাহলে মনে রাখবা, ক্ষুদ্রান্ত থেকে যকৃতে প্রবেশ করে যে শিরা, তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এটা আমরা কোথায় পড়ছিলাম? এটা আমরা পরিপাক শোষণ চ্যাপ্টারে পড়ছিলাম। পরিপাক শোষণ চ্যাপ্টারে কিন্তু কথা ছিল যে ক্ষুদ্রান্ত থেকে যকৃতে প্রবেশকারী যে শিরা, তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। কারণ হেপাটিক কথার অর্থ কি? যকৃত। হেপাটিক মানে হচ্ছে যকৃত। পোর্টাল কথা কই থেকে আসছে? বন্দর থেকে আসছে। পোর্ট, পোর্ট কথার বাংলা হচ্ছে বন্দর। তাহলে লিভার কিন্তু আমাদের বডির বন্দরের মতো,
কারণ লিভার খুবই ব্যস্ত একটা অঙ্গ, এখানে দৈনিক 500-র অধিক কাজ সম্পন্ন হয়। তোমরা কিন্তু এই টপিকটা পড়ছিলা পরিপাকে। ওকে, যকৃতকে জৈব রসনাগার বলা হয় কেন? ওই জৈব রসনাগার আলোচনার মধ্যে একটা কথা ছিল যে যকৃতের মধ্যে দৈনিক 500-র বেশি কাজ কি হয়, সম্পন্ন হয়। সুতরাং লিভার খুবই ব্যস্ত থাকে, মানে এয়ারপোর্টের মতো। সুতরাং পোর্ট মানে কি? বন্দর। তাহলে পোর্টের মধ্যে প্রবেশ করলো, পোর্টে প্রবেশ করলে তার নাম হচ্ছে পোর্টাল শিরা। আর যখন পোর্ট থেকে বের হয়ে যায় তখন শুধু হেপাটিক শিরা। তাহলে আমি মনে রাখতাম কি, লিভারে প্রবেশ করবে হেপাটিক পোর্টাল শিরা, লিভার থেকে বের হয়ে যাবে শুধু হেপাটিক শিরা। তাহলে প্রবেশ করার সময় পোর্টাল থাকবে, প্রবেশ পথে পথে পোর্টাল, যখন বের হয়ে যাবে তখন পোর্টাল কথাটাও কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এবার হেপাটিক পোর্টাল শিরা গিয়ে কোথায় উন্মুক্ত হবে? হেপাটিক শিরা গিয়ে কোথায় উন্মুক্ত হবে? এই হেপাটিক শিরা হৃৎপিণ্ডের নিচের দিকে, মানে নিম্ন মহাশিরার মধ্যে গিয়ে কি হবে, উন্মুক্ত হবে। এবং নিম্ন মহাশিরা শেষ পর্যন্ত কোথায় আসবে? এটা আসবে কোথায়? ডানেট্রিয়ামে। তাহলে নিম্ন মহাশিরা শেষ পর্যন্ত কোথায় প্রবেশ করবে? অ্যান্সার হচ্ছে ডানেট্রিয়ামে প্রবেশ করবে। এখন এইটাকে পোর্টাল সংবহন কেন বলা হইলো? এটাকে পোর্টাল সংবহন কেন বলা হইলো? কারণ হচ্ছে যেহেতু রক্তটা পোর্টের ভিতর দিয়ে আসে, এই যকৃত নামক পোর্টের ভিতর দিয়ে আসে, তার নাম হচ্ছে পোর্টাল সংবহন। এখন পোর্টাল সংবহন একটু এক্সেপশনাল, মানে এটা একটু ব্যতিক্রম ধর্মী। কেন ব্যতিক্রম ধর্মী? কারণ অন্য কোন সংবহনে এরকম কোন অঙ্গের ভিতর দিয়ে ব্লাড কিন্তু আসে না। বুঝতে পারছো? অন্য কোন সংবহনে কোন অঙ্গের ভিতরে কিন্তু ব্লাড আসে না। যেমন ধরো যে আমাদের তো আরো অঙ্গ আছে, অগ্নাশয় আছে, কিডনি আছে, তাই না? তো সেই সব প্লীহা আছে, সেই সব অঙ্গের ভিতর দিয়ে তো আসলে এরকম ভাবে রক্ত কি হইতেছে না, মানে এরকম তোমার ধমনী বা শিরাগুলা প্রবেশ করতেছে না, বা ব্লাড সাপ্লাই এইভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে না। সো এইটা তাহলে এক্সেপশন সবার থেকে, যে লিভারের ভিতর দিয়ে একমাত্র এরকম সংবহন দেখা যায়। ওকে, এখন দেখো এইটাকে ব্যতিক্রম বলার আরেকটা কারণ হচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে সিস্টেমিক ধমনী দিয়ে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ক্ষুদ্রান্তে গেছে, আর ক্ষুদ্রান্ত থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় আসলো? লিভারে আসলো, লিভারের ভিতর দিয়ে গমন করলো। কিন্তু লিভারের ভিতর দিয়ে গমন না করে এইখান থেকে শিরাটা তো এই দিক দিয়েও আসতে পারতো। তুমি দেখো, এই যে এইভাবে আসতে পারতো না? এইভাবেও কিন্তু আসতে পারতো, এইভাবে ডিরেক্টলি কিন্তু তোমার ক্ষুদ্রান্তের মধ্যে কি করতে, সরি, ক্ষুদ্রান্ত থেকে ডিরেক্টলি কিন্তু তোমার নিম্ন মহাশয়ের মধ্যে আসতে পারতো। তাহলে দেখো রাস্তা দুটো হইতে পারতো না? একটা লিভারের ভিতর দিয়ে আছে, এটা রাস্তা আছেই। আরেকটা দেখো শর্টকাট রাস্তা হইতো, শর্টকাট রাস্তা হচ্ছে এইভাবে হইতো যে ক্ষুদ্রান্ত থেকে একটা শিরা বের হয়ে ডিরেক্টলি কিন্তু তোমার যে ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে আসতে পারতো, এই পথে কিন্তু এখানে চলে আসতে পারতো। পরে ইনফিরিয়র ভেনা কাভার ডানাট্রিয়াম আসলো। তাহলে দেখো সে একটা শর্টকাট পথ বাদ দিয়ে সে একটা অঙ্গের ভিতর দিয়ে ঘুরে ফিরে আসলো। বুঝতে পারছো? এইটাকে আমরা একটা বাস্তব জীবনের ঘটনার সাথে কিন্তু মিলাইতে পারি। মানে এটা একটু ফানি, একটু ক্যাজুয়াল ঘটনা। ধরো ধরো একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে। এখন এই ছেলেটার মনে মনে এরকম আগ্রহ ছিল বা মনে ইচ্ছা হচ্ছিল যে যাকে পছন্দ করে সেই মেয়ের সাথে একটু দেখা করবে। ওকে, তো দেখা হইতো, খুব ভালো ভালো হইতো আর কি। এখন এমন সময় ওই ছেলের আম্মু, মা বলল যে বাজার থেকে কিছু মানে সবজি কিনে নিয়ে আসতে বা কোনো কিছু তোমার দোকান থেকে কিনে নিয়ে আসতে বললো। তো ছেলেটা সুযোগ পাইল না, যে মা যেহেতু বাহিরে যারা একটা সুযোগ দিচ্ছে, তো এই সুযোগে আমাদের কি করতে হবে? রথ দেখতে হবে, কলাও বিক্রি করতে হবে, তাই না? বা এক ঢেলে দুই পাখি মারতে হবে। একে আমি বাজারও করতে যাব, সদাইও কিনতে যাব, আবার সাথে ওই মেয়েটার সাথে দেখাও করতে যাব। তাহলে কিভাবে যাব? ধরো আমার বাসা থেকে, ধরো এটা হচ্ছে সেটার বাসা, এই বাসা থেকে এটা হচ্ছে বাজার। তাহলে তোমার একটা হচ্ছে বাসা থেকে ডিরেক্টলি বাজার যাওয়ার একটা রাস্তা আছে, এটা আমার শর্টকাট রাস্তা এবং সময় কম লাগবে। আমি বাসা থেকে ডিরেক্টলি বাজারে যাব। কিন্তু আমার কি ইন্টেনশন সেটা, বা ওই ছেলের কি ইন্টেনশন, ওই একই ইন্টেনশন না, ওর তো এক ঢেলে দুই পাখি মারার ইন্টেনশন। সুতরাং ও বাসা থেকে বাজারেও যাবে, আবার সাথে পছন্দের যে মানুষ তার সাথে দেখাও করবে। সুতরাং সে কিন্তু ওই ছেলেটা অনেক ঘুরে ফিরে, অনেক রাস্তা অতিক্রম করে, ওকে, অনেকটা সময় নিয়ে ঝুঁকি নিয়ে সে কিন্তু বাজারে গেল। কিন্তু যাওয়ার পথে কি করলো? সে তার প্রিয় মানুষের সাথে কি হয়ে গেল? দেখা করে গেল। বুঝতে পারছো? এইটা হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে এই প্রিয় মানুষের সাথে দেখা করার জন্য তাই কিন্তু অনেকটা পথ ঘুরতে হইছে, আবার তার অনেক ঝুঁকি নিতে হইছে। কারণ যদি এই মেয়ের বাসার উপর দিয়ে
যাইতে চায়, তখন বাসায় তার বড় ভাই থাকতে পারে, আব্বু থাকতে পারে, এবং তারা যদি খুব ডেঞ্জারাস হয়, বুঝতে পারছো, ছেলেটাকে ধরে একদম সেই রকম একটা পিটুনি দিতে পারে, তাই না? এরকম সম্ভাবনা তো আছেই। তার সত্ত্বেও দেখছো ছেলেটা কত ভালো, ঠিক আছে, কতটা ডেডিকেটেড। সে কিন্তু যত ঝুঁকি হোক, যত রাস্তা ঘুরতেই হোক, সে মেয়েটার বাসার উপর দিয়ে গেল যাতে তার সাথে দেখা হয়। সো এই মেয়েটা তো নিশ্চয়ই এতটুকু ডেডিকেশন বা ছেলেটার প্রতি মানে এতটুকু সিম্পাথি প্রদর্শন করবে, তাই না? একটা ছেলে যদি একটা মেয়েকে এতটুকু ভালোবাসে বা এত ঝুঁকি নিয়ে যায়, নিশ্চয়ই মেয়েটাও ওই অনুরূপ একটা ফিডব্যাক দেওয়ার বা ভালোবাসা দেখানোর চেষ্টা করবে। সো যেহেতু এই শিরাগুলা ঘুরে ফিরে লিভারের ভিতর দিয়ে গেল, সুতরাং লিভার ভালোবেসে ওদের নামকরণ কি দিচ্ছে, হেপাটিক পোর্টাল শিরা আর হেপাটিক শিরা বানাই দিচ্ছে। ওকে, যেহেতু লিভারের ভিতরে আসছে তাই হেপাটিক পোর্টাল শিরা, যেহেতু লিভার থেকে বের হয়ে গেছে তাই হচ্ছে হেপাটিক শিরা। কথা বুঝতে পারছো? ওকে, যদি লিভার দিয়ে তারা গমন না করতো তাহলে হেপাটিক শিরা বলে কোনো শিরা আসতো না বা ওইরকম কোনো নামকরণ হইতো না। তারা ডিরেক্টলি ক্ষুদ্রান্ত থেকে সেই শিরাগুলো তোমার নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভায় চলে যেত। ওকে, তাহলে এটা একটু ভিন্ন ওয়েতে বললাম। ওকে, এখন আসলেই আসলেই এই লিভারের ভিতরে যাওয়ার কি দরকার ছিল? এই শিরাগুলার লিভারের ভিতরে যাওয়ার একটা কি আছে, আকর্ষণ আছে, মানে শিরাগুলার লিভারের ভিতরে যাইতে চায়। এখন আকর্ষণটা কেন আছে? আকর্ষণটা আছে কারণ লিভারের মধ্যে যেহেতু 500-র বেশি কাজ সম্পন্ন হয়, সুতরাং যে অঙ্গ যত বেশি কাজ করবে তার মধ্যে এটিপির সরবরাহ বা রক্তের সরবরাহ তত বেশি থাকতে হবে। সো লিভার যেহেতু 500-র বেশি কাজ করে, সুতরাং লিভারের ভিতর দিয়ে যত বেশি ব্লাড যাবে তত বেশি এটিপি যাবে এবং তত বেশি সে কাজ করার মতো কি পাবে, এনার্জি পাবে। দ্যাটস ওয়াই লিভারের মধ্যে ব্লাডের প্রবাহটাকে বেশি রাখার জন্য এই ক্ষুদ্রান্ত থেকে তোমার ব্লাডটা লিভারের ভিতর দিয়ে আসে এবং ব্লাডের সাথে কিন্তু এটিপিও প্রবেশ করে, যার ফলে তোমার এই লিভারটা ওই 500-র বেশি কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পায়। তো আশা করি এখন ক্লিয়ার যে ক্ষুদ্রান্ত থেকে শিরাটা ডিরেক্টলি ইনফিরিয়র ভেনা কাভায় না গিয়ে এই ক্ষুদ্রান্ত থেকে শিরাটা লিভারের ভিতর দিয়ে কেন যায়। ঠিক আছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লিভারের ব্লাড সাপ্লাই বেশি রাখা এবং এটিপির সরবরাহ বেশি রাখা, যাতে লিভার তার জৈবনিক কাজ যে 500-র বেশি কাজ আছে সেটা করতে পারে। আর যেহেতু এটা বাকি অঙ্গ থেকে ইউনিক সংবহন, তাই এটাকে বলছে পোর্টাল সংবহন। আর পোর্টাল কথা আসছে লিভারের মানে আচরণ থেকে। লিভার যেহেতু পোর্টের মতো ব্যস্ত, সুতরাং তার ব্যস্ততার প্রতি মিল রেখে নাম হয়ে গেছে কি পোর্টাল সংবহন। এন্ড বলো তোমরা ক্লিয়ার কিনা? কারো কোনো ডাউট আছে কিনা, ক্লিয়ার কিনা? ফ্লো চার্ট আমি লেখাই দিব, হ্যাঁ? আর এখানে যারা যারা জয়েন করছো ক্লাসে, কারো কি এরকম অনুভূতি, মানে কারো কি এরকম অভিজ্ঞতা আছে কিনা, কোনো ছেলে এরকম করছো কিনা বা কোনো মেয়ে আহ, মানে দেখতে পাইছে যে কোনো ছেলে তার জন্য এমন করছে, এমন অভিজ্ঞতা আছে কিনা? মানে মেয়েদের এরকম ফেস করে অভিজ্ঞতা আছে কিনা, আর ছেলেদের অ্যাক্টিভলি এই ঘটনার আসলে অভিজ্ঞতা আছে কিনা? ওকে, আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, তাসনুমা তাহসিন সাহেব বলছে ক্লিয়ার ভাইয়া, কোনো ডাউট নাই। আচ্ছা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে ফ্লো চার্টটা কিভাবে লিখবো আমরা? দেখো, ফ্লো চার্ট আমরা লিখতে পারি কিনা। তাহলে ফ্লো চার্টের মধ্যে পোর্টাল সংবহনে প্রথমে শুরু হবে কোন জায়গা থেকে? ক্ষুদ্রান্ত। প্রথমে শুরু হবে ক্ষুদ্রান্ত থেকে। ক্ষুদ্রান্ত থেকে তোমার শিরাটা নাম কি নাম হবে? অ্যান্সার হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। ক্ষুদ্রান্ত থেকে সেটা আসবে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা থেকে কোথায় আসবে? যকৃত। যকৃতে আসবে। যকৃত থেকে সেটা কোথায় আসবে? অ্যান্সার হচ্ছে হেপাটিক শিরা। যকৃত থেকে হেপাটিক শিরা। ওকে, হেপাটিক শিরাতে কোথায় আসবে? অ্যান্সার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। আর ইনফিরিয়র ভেনা কাভা কোথায় প্রবেশ করবে? অ্যান্সার হচ্ছে ডানেট্রিয়াম। তাহলে পোর্টাল সংবহনের কি এই সিকোয়েন্সটা তোমরা লিখতে পারবা?
তাহলে প্রথমে শুরু হবে কোথায়? ক্ষুদ্রাণু থেকে। দেখো শুরু হয়েছে ক্ষুদ্রাণু থেকে, তারপরে দেখো যে শিরা দিয়ে আসছে সেই শিরার নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা কোথায় আসলো? লিভারে আসলো, যকৃতে আসলো। যকৃত থেকে সেটা বের হবে কি দিয়ে? হেপাটিক শিরা দিয়ে, শুধু হেপাটিক শিরা দিয়ে বের হবে। হেপাটিক শিরা বের হয়ে কোথায় যাবে? অ্যান্সার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। এটাতে কোথায় আসবে? এই ইনফিরিয়র ভেনা কাভাতে আসবে কোথায়? ডান এট্রিয়ামে। এটা দিয়ে আসবে ডান এট্রিয়ামে আসবে, মনে থাকবে। তাহলে ক্ষুদ্রান্ত, হেপাটিক পোর্টাল শিরা, লিভার, হেপাটিক শিরা, ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা আসবে কোথায়? ডান এট্রিয়ামে। এইটা হচ্ছে পোর্টাল সংবহনের গতিপথ। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরীক্ষা আসলে লিখতে পারবা। পোর্টাল সংবহন বেশিরভাগ ক্ষেত্রে তোমার শর্ট কোশ্চেনে আসে। এই পোর্টাল সংবহনটা হচ্ছে সিকিউ ক্ষয়ের জন্য, সিকিউ ক্ষয়ের জন্য টুইস্টার, সিকিউ খ টুইস্টার। আচ্ছা, সামিয়া বলছে এমন কাউকে এখনো খুঁজে পেলাম না। আচ্ছা, তোমার বয়স খুব একটা বেশি হয়ে যায় নাই, সো আর অনেক সময় পড়ে আসছে, আশা করি খুঁজে পাবা। আর এত ছোট বয়সে এরকম খুঁজে না পাওয়াটাই ভালো। তোমার আর একটু বয়স হোক, ইউনিভার্সিটি লাইফে যাও, ম্যাচুরিটি আসুক, তারপরে খুঁজে পাইলে তুমি তখন তাকে বিচার বিশ্লেষণ করতে পারবা যে আসলেই তোমার জন্য সে পারফেক্ট কিনা বা আসলেই সে এমন মানুষ কিনা। কারণ ছোট বয়সে মানুষের ইমোশন বেশি থাকে, আবেগ বেশি থাকে, সেই সময় মানুষের অ্যানালাইসিস ক্ষমতা কম থাকে। কিন্তু যত বেশি ম্যাচুরিটি আসবে অ্যানালাইসিস ক্ষমতাও কি হবে? বেশি হবে। ওকে, আচ্ছা। আর তোমার এই চ্যাপ্টারটার মধ্যে ধরো, এই চ্যাপ্টারটা আমি যখন মেডিকেলে পড়ি, বুঝতে পারছো, হার্টের চ্যাপ্টারটা, তখন আমাদের একজন টিচার ছিলেন। উনার, উনি একটু কবি টাইপের ছিলেন, মানে কবিতা লিখতো বা একটু গান টান গাইতো আর কি। টিচার একটু মানে কবি সাহিত্যিক মেন্টালিটির ছিল। সো উনি হার্টের চ্যাপ্টারে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে, বুঝতে পারছো, অনেক মজা নিচ্ছে। মানে আমাদের তো মেডিকেলে তোমার প্রত্যেক দিনই পরীক্ষা হয়। প্রত্যেকদিন যে পরীক্ষা হয়, রেগুলার পরীক্ষা, তাকে বলা আইটেম পরীক্ষা, বুঝতে পারছো। এই পরীক্ষাতে আমি যখন তার কাছে ভাইবা দিতে গেছি, মানে প্রথম দিন আমার মেডিকেল লাইফের প্রথম যে পরীক্ষা, এটা এই চ্যাপ্টারের উপর ছিল, মানে হার্টের উপর ছিল। এবং প্রথম পরীক্ষাতেই তোমার এই হার্টের যে তোমার বিভিন্ন ধমনী শিরা, তারপর হার্টবিট, এইসব নিয়ে তোমার ইয়ে ছিল, পড়ানো ছিল। তো স্যার আমাকে প্রথম প্রশ্ন করছে কি জানো? আহ, একদম সহজ প্রশ্ন করছে যে হার্টের চেম্বার কয়টা? আমি বলছি 4টা। ঠিক আছে, তারপরে কোন চেম্বারের কাজ কি সেগুলা ধরছে, কপাটিকা সম্পর্কে ধরছে। তো তারপরে একটা কঠিন কোশ্চেন ধরছে, সেই কোশ্চেনটা আমি পারি নাই, বুঝতে পারছো, ওই কোশ্চেন আমি পারি নাই। স্যারের কোশ্চেন ঠিক মতো বুঝতে পারি নাই, কারণ একদম প্রথম আইটেম তো, এবং ইংলিশে বলছে, তো আমরা তো অভ্যস্ত না, আমি পারি নাই। তখন জানো স্যার কি করছে? স্যার হচ্ছে আমাকে একটু শান্ত করার জন্য বা আমার প্রেশার কমানোর জন্য সে জিজ্ঞেস করছে যে তোমার রোল কত। তো আমার মেডিকেল লাইফে আমার রোল ছিল 100, মানে 100, মামিস আমার রোল ছিল 100। সোফার বলতেছে দেখো তোমার রোল 100, এই 100 রোলের সাথে এবং এই যে তুমি হার্টের উপর ডেমো দিচ্ছ, মানে হার্টের উপর যে পরীক্ষা দিচ্ছ, এই দুইটাকে কানেক্ট করে একটা, কিন্তু রিসেন্টলি কিন্তু একটা তোমার ভারতীয় বাংলাতে একটা মুভি, একটা গান কিন্তু বেশ পপুলার হয়েছে, তুমি কি পারবা সেটা? সেটা গানটা কি, বা গানের প্রথম 2 লাইন কি তুমি পারবা? ঠিক আছে, যেহেতু কবি সাহিত্যিক, সে সে একটু মানে ওইদিকে চলে গেছে আর কি, বুঝতে পারছো। তাহলে বলছে যে হার্টের সাথে এবং তোমার রোলের সাথে, রোল মানে রোল হচ্ছে 100 আর তোমার হার্ট, এই জায়গায় কানেক্ট করে একটা ভারতীয় বাংলা মুভি বের হয়েছে, সেটার নাম বলো বা সেটার 2 লাইন প্রথমে বলো। ঠিক আছে, তো যাই হোক, তখন ভারতীয় বাংলা মুভিতে তোমার একটা মুভির নাম ছিল 100% লাভ। ঠিক আছে, 100% লাভ, এবং গানের প্রথম 2 লাইন তখন মাথায় ছিল, এখন মাথায় নাই। তো যাই হোক, তখন স্যারকে ওটা বললাম, স্যার দেখে ব্যাপক খুশি, বুঝতে পারছো। খুশি হওয়ার পরে পর আমাকে আর প্রশ্নই করা নাই। ঠিক আছে, তার মানে দেখো, পরীক্ষা কিন্তু সবসময় যে তুমি পরীক্ষাতে অ্যান্সার দিতে পারলেই পরীক্ষা ভালো হয় এরকম না। বরং তোমার টিচার তোমাকে কোন রকমের প্রশ্ন করতেছে বা টিচারের সাইকোলজি কেমন,
টিচারের মেন্টালিটি কেমন, টিচার কোনটা পছন্দ করে, এই পালস বুঝতে পারলেও অনেক ক্ষেত্রে ভাইবা পরীক্ষা কি করা যায়, ভালো করা যায়। এবং ওই ঘটনাটা আমাকে পরবর্তীতে মানে করছে, চিন্তা করতে বাধ্য করছে যে যে কোনো পরীক্ষা যখন ভাইবা পরীক্ষা দিব তখন টিচার কি চাচ্ছে বা টিচারের মেন্টালিটি কি বা টিচারের একটা পার্সেন্টেজ সম্পর্কে যদি আমার আগের থেকে আইডিয়া থাকে, সো আমার জন্য প্রিপারেশন সহজ এবং টিচারকে কনভিন্স করা সহজ। কারণ ভাইবা মানে আসলে কনভিন্স করা মানুষকে। আর ওইখান থেকে আরেকটা ঘটনা আসলে বুঝতে পারছিলাম, সেটা হচ্ছে যে যারা আসলে তোমার ভালো মেন্টালিটির, ওরা কখনোই স্টুডেন্টকে বিপদে ফেলে না, বরঞ্চ ওরা স্টুডেন্টের প্রেশার কিভাবে কমানো যায় বা সিচুয়েশন বুঝে একটা স্টুডেন্টকে শান্ত করে তারপরে আবার ফার্দার কোশ্চেন করে, যাতে ওই স্টুডেন্টটা মানে পরীক্ষা দিতে ভয় না পায় বা ওই স্টুডেন্টটা ওই টিচারের কাছে একটা কোশ্চেন করতে বা পড়া বুঝতে কোনো ভয় না পায়। বুঝতে পারছো? এখন আমাদের সব টিচার আসলে এরকম না, স্টুডেন্ট ফ্রেন্ডলি না, যে তুমি তার কাছে কোশ্চেন করতে পারবা বা কোনো একটা কিছু তুমি বুঝতে পারো নাই তোমাকে আবার বুঝাই দিল, অথবা যদি ভাইবার ক্ষেত্রে হয় যে তোমাকে একটু সহজ প্রশ্ন দিয়ে শুরু করলো বা যখন তুমি ঘাবড়ে গেছো তখন তোমাকে সুযোগ দিল রিল্যাক্স হওয়ার, তারপরে আবার তোমাকে ফার্দার কোশ্চেন করলো বা কঠিন কোশ্চেন করলো। এরকম যদি টিচার একটু সাপোর্টিভ হয়, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা আমার কাছে মনে হয় অনেক ভালো করবে। কিন্তু তারা যদি সবসময় আতঙ্কে থাকে, যে পাস ফেলের প্রেসারে থাকে, যে পাস ফেল, এইটা পারলে পাস না পারলে ফেল, মানে যদি এরকম একটা জায়গায় দাঁড়ায় থাকে, তখন একটা মানুষের পক্ষে আসলে আউটপুট দেওয়াটা একটু কি হয়ে যায়, টাফ হয়ে যায়। সো তোমাদের মধ্যে থেকে যারা ভবিষ্যতে টিচার হবা, এই কথাগুলো মাথায় রেখো। স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবা, তাকে কোশ্চেন করে আটকানো, তাকে ফিল করায় দেওয়া, এটার মধ্যে তোমার ক্রেডিট থাকবে না। বরঞ্চ তাকে একটু রিল্যাক্স করে তাকে ফার্দার কোশ্চেন করা, তাকে একটু সুযোগ দেওয়া, ওকে, এবং তাকে একটু সাপোর্ট দেওয়া যাতে সে পাস করতে পারে, এইটুকু তুমি আন্তরিক থাকার চেষ্টা করবা। আর যদি দেখা যায় তুমি এইটার পরেও সে কোনো রেসপন্স করতে পারে নাই, তাই না, সে মানে একদম বেসিক জিনিসগুলোই পারে নাই বা তুমি সুযোগ দেওয়ার পর সে পারে নাই, তারপরে যদি তুমি তাকে ফেল করায় দাও, তাহলে আমার মনে হয় সেইখানে তোমার কোনো রকম দোষ নাই, মানে তুমি তোমাদের শতভাগ চেষ্টা করছো। সো এই জিনিসগুলো মাথায় রেখে সামনে আগে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে আহ, ভালো জায়গায় যখন পড়াশোনা করবা, তোমরা হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিবা বা কেউ কেউ ভবিষ্যৎ টিচারও হইতে পারো। সো এগুলো একটু মাথায় রেখো। তুমি স্টুডেন্ট হিসেবে যেটা প্রত্যাশা করতা, তুমি যখন টিচার হবা তুমি যাতে সেটা তোমার স্টুডেন্টকে দিতে পারো। ওকে, তো এর মাধ্যমে কিন্তু আমাদের 4 ধরনের সংবহন শেষ হয়ে গেল। তাহলে সিস্টেমিক সংবহন এবং পারমাণবিক সংবহন, এই দুটো আমাদের মূল সংবহন। এর পাশাপাশি পোর্টাল সংবহন এবং তোমার করোনারি সংবহন, এটাও কিন্তু শেষ হয়ে গেল। করোনারি সংবহনটা সিকিউ ক্ষয়ের জন্য বা অনুধাবনের জন্য 3 স্টার টপিক। তো করোনারি সংবহনটা অনুধাবনের 2 স্টার, 3 স্টার টপিক। আর পোর্টাল সংবহনটা অনুধাবনের 2 স্টার টপিক। তাহলে পোর্টাল সংবহন আর করোনারি সংবহনটা অনুধাবন প্রশ্ন হিসাবে আসে, আর সিস্টেমিক এবং পালমারিটা আসে তোমার বড় প্রশ্ন হিসাবে আসে। তো যাই হোক, এখন আসো আমরা আরেকটা জিনিস একটু পড়বো। সো আশা করি তোমরা আরেকটু ধৈর্যশীল থাকবা। আমরা আরো 10-15 মিনিট ক্লাস নিব, হ্যাঁ? কারো কোনো আপত্তি আছে কিনা বলো? আরো 10 থেকে 15 মিনিট ক্লাস হলে কেউ কোনো আপত্তি করবা কিনা? আচ্ছা, এখন চলো আমরা একবর্তনী সংবহন আর দ্বিবর্তনী সংবহন নিয়ে একটু পড়বো। ওকে, সো মানুষের রক্ত সংবহন, মানুষের রক্ত সংবহন, এটা হচ্ছে তোমার দ্বিবর্তনী। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে দেখো যে মানুষের রক্ত সংবহন দ্বিবর্তনী। এবং তোমাদের আমি রুই মাছের একটা চ্যাপ্টার পড়াইছিলাম, সবাই পড়ছো কিনা আই এম নট শিওর, বাট রুই মাছের চ্যাপ্টারের মধ্যে যে মানুষের রক্ত সংবহন, রুই মাছের রক্ত সংবহনের একটা পার্থক্য ছিল, এই পার্থক্যটা এই চ্যাপ্টারেও আছে। এবং রুই মাছের রক্ত সংবহন ছিল এক চক্রী আর মানুষের রক্ত ছিল দ্বিচক্রী,
ওকে, সো ওইটার মধ্যে আমি একটু তোমার পার্থক্য দেখাই দিব। তাহলে মানুষের রক্ত সংঘের মধ্যে দেখো তোমার এই যে আমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে, ধরো হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প হয়ে কোথায় আসে? সমগ্র দেহে, সমগ্র দেহে, ঠিক আছে। এবং সমগ্র দেহ থেকে যখন রক্ত পরিশোধিত হয়, এই রক্ত পরিশোধিত হয়ে তোমার আসে কোথায়? হৃৎপিণ্ডের ডান প্রকোষ্ঠে। সো এটা তোমার হৃৎপিণ্ডের আসে, আবার ডান অ্যাট্রিয়ামে আসে। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম, হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম, ঠিক আছে। এবং এই হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম থেকে এটা কিন্তু আবার একটা পর্যায়ে যাবে তোমার ফুসফুসে, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল থেকে যাবে ফুসফুসে, ঠিক আছে। আর ফুসফুস থেকে কিন্তু সে ফেরত আসবে কোথায়? আবার হৃৎপিণ্ডে। সো তোমরা খেয়াল করে দেখো যে সমগ্র দেহের মধ্য দিয়ে রক্ত সংবহনের সময় দেখো হৃৎপিণ্ড দিয়ে কিন্তু দুইবার রক্ত যায়। কিভাবে দুইবার গেল? একবার দেখো সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড শুধু রক্ত, এটা কিন্তু হৃৎপিণ্ডের ডানের ট্রেমে আসলো। পরে ডানের ট্রেম থেকে গেল কোথায়? ডান ভেন্ট্রিকলে। ডানের ট্রেম থেকে ডান ভেন্ট্রিকলে গেল। ডান ভেন্ট্রিকলে কোথায় গেল? ফুসফুসে গেল। ফুসফুস থেকে কোথায় আসলো? আসলো অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ডের কি? হৃৎপিণ্ডের বামের ট্রেমে আসলো। হৃৎপিণ্ডের বামের ট্রেমে আসলো। এখন এই বাম এট্রিয়াম, ঠিক আছে, এই বাম এট্রিয়াম থেকে দেখো, বাম এট্রিয়াম থেকে রক্তটা আসছে কোথায়? বাম ভেন্ট্রিকলে। বাম ভেন্ট্রিকল থেকে তোমার আসছে সমগ্র দেহে। তাহলে সমগ্র দেহে রক্ত সরবরাহ পড়বে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কয়বার রক্ত যায়? অ্যান্সার দুইবার রক্ত যায়। একবার হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রক্ত আসে, তারপর সে রক্ত ফুসফুসে যায়, ফুসফুসে রক্ত পরিশোধিত হওয়ার পরে আবার দেখো হৃৎপিণ্ডে কি আসে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফেরত আসে। তারপরে হৃৎপিণ্ডের পাম্পিং এর মাধ্যমে একটা পর্যায়ে কি হয়? সারা দেহে রক্ত পরিবাহিত হয়। তাহলে মানুষের সারা দেহে রক্ত পরিবহনের পূর্বে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত কয়বার গমন করে? অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত দুইবার গমন করে, ঠিক আছে। তাই এটাকে বলা হয় দ্বিবর্তনী সংবহন। এখন দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো এই জিনিসটাকে আমরা চাইলে আরেক ভাবে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। এইটাকেই তুমি যদি চাও তাহলে আরেক প্রেজেন্ট করতে পারো। ধরো আমরা লিখলাম হচ্ছে, এটা ধরো হৃৎপিণ্ড লিখলাম, মাঝখানে রাখলাম হচ্ছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের থেকে প্রথমে রক্ত আসলো কোথায়? সমগ্র দেহে, সমগ্র দেহে, ঠিক আছে। সমগ্র দেহ থেকে আবার দেখো কার্বন ডাইঅক্সাইড সমেত রক্ত সে হৃৎপিণ্ডের মধ্যে কি আসলো? ব্যাক আসলো, ঠিক আছে। পরে দেখো এই হৃৎপিণ্ড থেকে সেই কার্বন ডাইঅক্সাইড রক্ত কোথায় আসবে? অ্যান্সার হচ্ছে ফুসফুসে আসবে, ফুসফুস। সেই ফুসফুস থেকে অক্সিজেন সমেত রক্ত এটা আসবে কোথায়? ফুসফুস থেকে অক্সিজেন সমেত রক্ত আসবে আবার হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে। আর ফুসফুস থেকে সেই অক্সিজেন সমেত রক্ত, সরি, হৃৎপিণ্ড থেকে সে কারণ অক্সিজেন সমেত রক্ত সেটা আসবে সমগ্র দেহে। তাহলে আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি। তাহলে দেখো প্রথম হচ্ছে হৃৎপিণ্ডের পাম্পিং এর ফলে তোমার বাম ভেন্ট্রিকল থেকে রক্ত আসলো কোথায়? সারা দেহে। সারা দেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড রক্ত আসে কোথায়? হৃৎপিণ্ডের ডানের ট্রেম ফেরত আসে। ডানের ট্রেম থেকে ডান ভেন্ট্রিকল এইভাবে আসে কোথায়? ফুসফুসে। ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবেশ করে। তো এই রক্ত পরিশোধিত হওয়ার পরে ফুসফুস থেকে আবার সেটা কোথায় আসে? মানুষের হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে ফেরত আসে। বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে যায় এবং বাম ভেন্ট্রিকল থেকে আবার সমগ্র দেহে রক্ত পরিবাহিত হয়। মানে আমি মিন করতে চাচ্ছি যে সমগ্র দেহে রক্ত পরিবহনের পূর্বে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত কয়বার গমন করে? অ্যান্সার দুইবার। একবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রক্ত, আর আরেকবার হচ্ছে ফুসফুস থেকে পরিশোধিত বা অক্সিজেন সমেত রক্ত। তো যেহেতু সারা দেহে রক্ত সংবহনের পূর্বে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে দুইবার রক্ত গমন করে, তাই এটাকে বলছে দ্বিবর্তনী সংবহন। অনেকে এটা কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করো। অনেকে বলো যে মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুই ধরনের রক্তই প্রবাহিত হয়, তাই মানুষের রক্ত সংবহনের নাম দ্বিবর্তনী সংবহন। তাহলে কিন্তু ভুল হবে। তুমি যদি বলো যে মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে অক্সিজেনও যায়, কার্বন ডাইঅক্সাইডও যায়,
এই দুই ধরনের রক্ত পরিবাহিত হয়, তাই দ্বিবর্তনী সংবহন। অ্যান্সার ভুল, ওইভাবে অ্যান্সার লেখা যাবে না, লিখতে হবে সমগ্র দেহের ভিতর দিয়ে রক্ত সংবহনের সময় দুইবার রক্ত গমন করে। তাহলে সমগ্র দেহের ভিতর দিয়ে রক্ত সংবহনের সময় হৃৎপিণ্ডের ভিতর দিয়ে দুইবার রক্ত গমন করে, দুইবার রক্ত গমন করে, এই কথাকে হাইলাইট করতে হবে, তখন তাকে বলা হয় দ্বিবর্তনী সংবহন। আর রুই মাছের ক্ষেত্রে কি হয়, চলো আমরা দেখি। রুই মাছের রক্ত সংবহন, রুই মাছের রক্ত সংবহন এটা হচ্ছে একচক্রী, একচক্রী বা এক বর্তনী, একচক্রী বা এক বর্তনী সংবহন। ঠিক আছে, এটা কিভাবে হবে? প্রথমে দেখো আমরা রাখলাম রুই মাছের হৃৎপিণ্ড, তাহলে রুই মাছের হৃৎপিণ্ড, ঠিক আছে, এই হৃৎপিণ্ড থেকে তোমার রক্ত প্রবেশ করছে ফুলকার মধ্যে। হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় আসবে? হৃৎপিণ্ড থেকে রক্ত আসে ফুলকার মধ্যে, ঠিক আছে। আর যখন রক্ত ফুলকার মধ্যে আসবে, ফুলকা থেকে আর হৃৎপিণ্ডের মধ্যে গমন করে না, বরং ফুলকা থেকে ডিরেক্টলি কোথায় যায়? ফুলকা থেকে ডিরেক্টলি যায় সমগ্র দেহে, ঠিক আছে। আর সমগ্র দেহ থেকে তখন রক্ত আবার ফিরে আসে কোথায়? হৃৎপিণ্ডে। তাহলে রুই মাছের ক্ষেত্রে চক্রটা হচ্ছে এরকম যে তোমার সমগ্র দেহ থেকে রক্ত আসে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডের পাম্পিং এ রক্ত যায় কোথায়? ফুলকাতে। তাহলে ফুলকা হচ্ছে রুই মাছের শ্বসন অঙ্গ। তো ফুলকার মধ্যে যখন রক্ত প্রসারিত হয়, ফুলকায় রক্ত প্রসারিত হওয়ার পরে ফুলকা থেকে হৃৎপিণ্ডে কি আসে না, ফেরত আসে না। মানুষ যেরকম ফুসফুস থেকে হৃৎপিণ্ডে কি আসে, ফেরত আসে, কিন্তু রুই মাছের ক্ষেত্রে ফুলকা থেকে আর হৃৎপিণ্ডের মধ্যে কি আসে না, ফেরত আসে না, বরং ফুলকা থেকে সরাসরি কি করে? সমগ্র দেহে প্রবেশ করে। তাহলে রুই মাছের ক্ষেত্রে কি দেখা যায় যে সমগ্র দেহে রক্ত সংবহনের পূর্বে এই হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি একচক্রী সংবহন। তাহলে আবার তোমাদেরকে মনে করাই দেই, রুই মাছের সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমেত রক্ত এটা হৃৎপিণ্ডের মধ্যে কি আসে? ফেরত আসে। তো হৃৎপিণ্ডের পাম্পিং এর ফলে রক্ত কোথায় যায়? ফুলকায় যায়। ফুলকা হচ্ছে রুই মাছের কি শ্বসন অঙ্গ। কিন্তু ফুলকার মধ্যে রক্ত প্রসারিত হওয়ার পরে সেটা আর হৃৎপিণ্ডের মধ্যে কি আসে না, ফেরত আসে না, সেটা সরাসরি ফুলকা থেকে চলে আসে কোথায়? সমগ্র দেহে। তাহলে যেহেতু রুই মাছের সমগ্র দেহে রক্ত সরবরাহের পূর্বে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র রক্ত একবার গমন করে, তাই এটাকে বলছে একচক্রী বা একবর্তনী সংবহন। আর মানুষের ক্ষেত্রে কিন্তু দেখো তোমার দুইবার হৃৎপিণ্ড দিয়ে রক্ত যায়, কারণ ফুসফুস থেকে রক্ত কিন্তু হৃৎপিণ্ডে কি আসে? ফেরত আসে, তারপর হৃৎপিণ্ড পাম্প করে সারা দেহে পাঠায়। আর এখানে ফুলকা থেকে হৃৎপিণ্ডে আর ফেরত আসে না, বরং ফুলকা থেকে সরাসরি সমগ্র দেহে কি করে? পছন্দ করে, প্রবেশ করে। তো ফুলকা থেকে যদি সমগ্র দেহে সরাসরি প্রবেশ করে, সুতরাং হৃৎপিণ্ডের ভিতর দিয়ে মাত্র রক্ত একবার যাচ্ছে, তাই এটাকে বলতেছে একচক্রী সংবহন। এখন বলো দ্বিবর্তনী এবং একবর্তনী তোমরা ক্লিয়ার কিনা? যদি দ্বিবর্তনী এবং একবর্তনী ক্লিয়ার থাকে তাহলে আমরা এদের পার্থক্য পড়বো। আমরা একবর্তনী দ্বিবর্তনী পার্থক্য পড়বো এবং রুই মাছ হৃৎপিণ্ড মানুষ হৃৎপিণ্ডের পার্থক্য পড়বো। তাহলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। ওকে, এখন দেখো এই যে রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য। তাহলে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। রুই মাছের ক্ষেত্রে প্রকোষ্ঠ কয়টা? 2টা। মানুষের যা 4টা প্রকোষ্ঠ আছে, কি কি আছে? 2টা এট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকল। 2টা এট্রিয়াম 2টা ভেন্ট্রিকল। মাছের ক্ষেত্রে হচ্ছে 1টি এট্রিয়াম এবং 1টি ভেন্ট্রিকল। মানুষের হৃৎপিণ্ডের মধ্যে একটা উপপ্রকোষ্ঠ আছে, নাম কি? সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাস কিসের নাম? অ্যান্সার হচ্ছে উপপ্রকোষ্ঠ, ঠিক আছে। তাহলে সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ, তাহলে মানুষের হৃৎপিণ্ডে কিন্তু এরকম সাইনাস ভেনোসাস নামক উপপ্রকোষ্ঠ নাই। তাহলে মানুষের তো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে কয়টা? 4টা। যাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা তাদের কিন্তু উপপ্রকোষ্ঠ দরকার নাই, কিন্তু যাদের প্রকোষ্ঠের সংখ্যা কম, মাত্র 2 প্রকোষ্ঠ, ওদের ক্ষেত্রে একটা উপপ্রকোষ্ঠের কি হয়? দরকার হয়। সুতরাং রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কম থাকায় তার একটা ব্যাকআপ কি থাকে?
উপপ্রকোষ্ঠ থাকে, তার নাম কি সাইনাস ভেনোসাস। তাহলে সাইনাস ভেনোসাস এটা মাছের ক্ষেত্রে পাওয়া যাবে, কিন্তু মানুষের ক্ষেত্রে এরকম উপপ্রকোষ্ঠ দরকার নাই, কারণ মানুষের পর্যাপ্ত প্রকোষ্ঠ আছে। মাছের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র কি যায়? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যায়, কিন্তু মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে অক্সিজেনও যাবে, কার্বন ডাইঅক্সাইডও যাবে। উভয় ধরনের রক্ত কি হবে? পরিবাহিত হবে। মানুষের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন একচক্রী, আর মানুষের ক্ষেত্রে কি দ্বিচক্রী। তো আশা করি ক্লিয়ার। এখন দেখো মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? চারটা, দুইটা অ্যাট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল। ওকে, মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে অক্সিজেনও যাবে, কার্বন ডাইঅক্সাইডও যাবে, দুই ধরনের রক্তই যাবে, তাই মানুষের রক্ত সংবহন কি? দ্বিচক্রী সংবহন। আর যেহেতু মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটা আছে, সুতরাং কোনো অতিরিক্ত উপপ্রকোষ্ঠের দরকার নাই। অপরদিকে দেখো রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে, রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? দুইটা, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। রুই মাছের মধ্যে কি আছে? একটা উপপ্রকোষ্ঠ আছে, নাম কি? সাইনাস ভেনোসাস। যেহেতু রুই মাছের প্রকোষ্ঠের সংখ্যা কম, সুতরাং উপপ্রকোষ্ঠের দরকার হয়। রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে কি করে? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গমন করে। আর যেহেতু রুই মাছের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র একবার রক্ত গমন করে, তাই এটাকে বলা হয় একচক্রী সংবহন। সো আমার বিশ্বাস এটা তোমরা পারবা। এটা তোমার কিন্তু সিকিউ সিকিউ গ এবং ঘতে চলে আসে। ঠিক আছে, যে রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য কি। ঠিক আছে, এই পার্থক্যটা এখানে তো ছোট আকার দেয়া আছে, মানে শর্ট একটা ছক আকার দেয়া আছে, কিন্তু তুমি ডেসক্রিপশন আকারে লিখতে পারো। এটাকে তো আরো অনেক তোমার বিস্তারিত লেখা যাবে না? প্রত্যেকটা কথা থেকে বিস্তারিত লেখা যাবে, মানে চারটা প্রকোষ্ঠের নাম বিস্তারিত লেখা যাবে। তারপর তোমার সাইনাস ভেনোসাস সম্পর্কে, সাইনাস ভেনোসাস আসলে কি, এটা বিস্তারিত লেখা সম্ভব। তারপরে দেখো এই যে রক্ত পরিবহন কিভাবে হয়, অক্সিজেন এবং কার্বন পরিবহনটা কিভাবে হয়, সেগুলো কিন্তু বিস্তারিত লেখা সম্ভব। দ্বিচক্রী সংবহন কাকে বলে, এটা সংজ্ঞা লেখা সম্ভব, মানে প্রত্যেকটা লাইনের তুমি বিস্তারিত কথা লিখবা, তাহলে কিন্তু এটা তোমার একটা বড় প্রশ্ন হিসেবে তোমার অ্যান্সার করা সম্ভব হবে। ওকে, সো তোমার চার প্রকোষ্ঠ, সাইনাস ভেনোসাস, দ্বিচক্রী সংবহন, সিস্টেমিক ও পারমাণবিক সংবহন, এই সব নিয়ে তুমি একটু বিস্তারিত আলোচনা করবা, তাহলে বেটার হবে। ওকে, এবার আসো আরেকটা পার্থক্য আছে এখানে, সেটা হচ্ছে একচক্রী এবং দ্বিচক্রী সংবহনের পার্থক্য। তা দেখো, একবর্তনী সংবহনে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে একটি চক্রে রক্ত কি হয়? আবর্তিত হয়। রক্ত একটি চক্রে আবর্তিত হয়। এবং একবর্তনী সংবহন কোথায় দেখা যায়? রুই মাছে দেখা যায়। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা ছিল? দুই প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কেবল কোন ধরনের রক্ত যায়? অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, যাকে বলতেছে কি? ভেনাস ব্লাড। যাকে বলতেছে ভেনাস ব্লাড। এতে নিম্নচাপে রক্ত কি হয়? প্রবাহিত হয়। ওকে, একবর্তনী নিম্নচাপ থাকে, আর এতে কোষে অক্সিজেন সরবরাহ হার কি থাকে? কম থাকে। একবর্তনীর ক্ষেত্রে দেখো এক এবং দুই এর মধ্যে এক ছোট, সুতরাং যেহেতু এক ছোট, এখানে চাপের পরিমাণ কম, রক্তে অক্সিজেন সরবরাহের হারও কি থাকে? কম থাকে। এবং মাছ জাতীয় মেরুদণ্ডের প্রাণীর মধ্যেই ইউজুয়ালি একবর্তনী সংবহন দেখা যায়। তাহলে কি এটা ক্লিয়ার? তাহলে একবর্তনী সংবহনের মধ্যে হৃৎপিণ্ডের রক্ত একবার যায়। একবর্তনী সংবহনের মধ্যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? দুইটা। এক কথা রুই মাছের কথা চিন্তা করবা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুইটা, সেখানে শুধুমাত্র কার্বন রক্ত যায়, সেখানে অক্সিজেনের সাথে রক্ত যাওয়ার পরিমাণ কি থাকে? কম থাকে। সেখানে রক্তের চাপ কম থাকে, সেটা শুধু মাছের মধ্যে পাওয়া যায়। আর দ্বিবর্তনী সংবহন বললে তুমি মানসিকতা খেয়াল রাখবা। তাহলে মানসিকতা খেয়াল রাখলে মানুষের ক্ষেত্রে দ্বিবর্তনী সংবহন বা দুই চক্র দেখা যায়। তারপরে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? চারটা প্রকোষ্ঠ। এখানে কার্বন ডাইঅক্সাইডও যাবে, অক্সিজেনও যাবে, দুই ধরনের রক্তই যাবে। এবং মানুষের ক্ষেত্রে রক্তের চাপ কি থাকে? বেশি থাকে। মানুষের রক্ত সংবহনে অক্সিজেন সরবরাহ হার কি থাকে? বেশি থাকে। এবং মানুষ ও স্তন্যপায়ী প্রাণীতে বা পাখির মধ্যে এই ধরনের সংবহন দেখা যায়। তাহলে পাখি এবং স্তন্যপায়ী প্রাণী, মানে যাদের মধ্যে ওই যে উষ্ণ রক্ত দেখা যায়, তোমাদের জুলজিয়াকে পড়াইছিলাম না উষ্ণ রক্ত বা এন্ডোথার্মিক অবস্থা, সেই এন্ডোথার্মিক অবস্থা কোথায় দেখা যায়? একটা হচ্ছে পাখির মধ্যে আর স্তন্যপায়ের মধ্যে, ইংলিশে হচ্ছে অ্যাভেসের মধ্যে আর ম্যামালিয়ার মধ্যে। সুতরাং ওদের মধ্যে দ্বিচক্রী সংবহন দেখা যায়। তাহলে রিপিট করলে, মানুষের দ্বিচক্রী সংবহন আছে, স্তন্যপায়ী এবং পাখির মধ্যে আছে। এখানে দ্বিচক্রী সংবহন মানুষের আছে। সুতরাং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটা। হৃৎপিণ্ডে কার্বন রক্তও যাবে, অক্সিজেন রক্তও যাবে। তারপর হচ্ছে তোমার হৃৎপিণ্ডের সমগ্র দেহে রক্ত সংবহনের পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুইবার রক্ত যাবে। ওকে, আর এখানে রক্তের চাপ কি থাকে? বেশি থাকে। প্লাস হচ্ছে অক্সিজেন সরবরাহের হারও কি থাকে? বেশি থাকে। সো কেউ যদি মনোযোগ সহকারে এই পাঠ্যগুলা 3 থেকে 4 বার পরে,
তাহলে কিন্তু তার জন্য এটা টাফ কিছু হবে না। ঠিক আছে, ওকে। লাস্ট একটা শর্ট প্রশ্ন পড়ায় দিব, সেটা হচ্ছে যে মানুষের হৃৎপিণ্ড কেন ক্লান্ত হয় না, ঠিক আছে, বা হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না, এরকম একটা প্রশ্ন আছে। দেখি এই পয়েন্টটা আসলে আসছে কিনা এখানে। এই যে এটা দেখো, হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না, এটাও তোমার সিকিউ খ টুইস্টার, হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না, কারণ কারণ হৃৎপিণ্ডের কারণ হৃৎপিণ্ডের নিঃসারকাল হৃৎপিণ্ডের নিঃসারকাল নিঃসারকাল দীর্ঘ নিঃসারকাল দীর্ঘ ঠিক আছে। এখন দেখো, এই নিঃসারকাল ইংরেজি কি, রিফ্র্যাক্টরি পিরিয়ড, রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই নিঃসারকাল বলতে কি বোঝায়, সবাই আমার কথা মনোযোগ সহকারে শুনবা। ধরো কোনো একটা টিস্যু একবার উদ্দীপ্ত হইল, বা একবার একটা উদ্দীপনায় সাড়া দিল। উদ্দীপনা মানে কি, ব্রেন থেকে একটা সিগন্যাল, ধরো ব্রেন থেকে একটা সিগন্যাল হার্টে আসলো, ফলে হার্ট কি হলো, পাম্প হইলো, বা একটা হার্টবিট পাওয়া গেল। আবার ধরো একটু পরে আরেকটা সিগন্যাল ব্রেন থেকে হার্টে আসলো, তাহলে আরেকটা হার্টবিট হইলো। তাহলে দুইটা হার্টবিটের মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হচ্ছে কি নিঃসরণকাল বা রিফ্র্যাক্টরি পিরিয়ড। হৃৎপিণ্ডের ক্ষেত্রে দুইটা হার্টবিটের মাঝখানের সময় কত, 0.8 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে দুইটা হার্টবিট হওয়ার মধ্যবর্তী সময় কত, 0.8 সেকেন্ড। তাহলে হৃৎপিণ্ডের নিঃসরণকাল হচ্ছে 0.8 সেকেন্ড। এইটা যে কোনো পেশির তুলনায় বেশি। মানে আমাদের বডিতে আরো যে পেশিগুলো আছে, ঐচ্ছিক পেশি বা তোমার মসৃণ পেশি, তো সেগুলোর তুলনায় হৃৎপেশির নিঃসরণকাল কি থাকে, বেশি থাকে। তাহলে নিঃসরণকাল সংজ্ঞা হচ্ছে পরপর দুইটি উদ্দীপনার মাঝখানের যে সময় তাকে বলা হয় নিঃসারকাল। অথবা একটি টিস্যু কোনো একটা উদ্দীপনায় সাড়া দেওয়ার পর বাকি যত সময়ের মধ্যে আরেকটি উদ্দীপনায় সাড়া দেয় না তাকে বলা হয় নিঃসারকাল। বা সংক্ষেপে পরপর দুইটি উদ্দীপনার মাঝখানের সময় নাম হচ্ছে নিঃসরণকাল। আর হার্টের ক্ষেত্রে পরপর দুইটি হার্টবিট বা হৃদস্পন্দনের মধ্যবর্তী সময় নাম হচ্ছে নিঃসারকাল, এবং সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। তাই হৃৎপিণ্ডের নিঃসারকাল অন্যান্য টিস্যুর তুলনায়, অন্যান্য পেশি কোষের তুলনায় অনেকটাই বেশি, কারণ বাকি কোষগুলো আরো দ্রুত কাজ করে, আরো দ্রুত উদ্দীপ্ত হয়, কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে নিঃসারকাল একটু বেশি থাকে। সো তুমি যদি দুইবার কাজ করার মাঝখানে একটু বিশ্রাম পাও, তাহলে কি তুমি টায়ার্ড হবা? না। ঠিক আছে, সো তুমি দুইটা কাজ করবা, কিন্তু পরপর দুইটা কাজ করার মাঝখানে তোমার একটা বিশ্রাম থাকবে, একটা ইন্টারভাল থাকবে। সেই বিশ্রাম থাকার জন্য তুমি কিন্তু ক্লান্ত হবা না। সো অন্যান্য কোষ বা অন্যান্য টিস্যুর সাথে হৃৎপিণ্ডের কোষের পার্থক্য হচ্ছে, হৃৎপিণ্ড পরপর দুইটা উদ্দীপনায় যখন উদ্দীপ্ত হয়, মাঝখানে নিঃসরণকালটা অন্য টিস্যুর তুলনায় বেশি থাকে। মানে 0.8 সেকেন্ডটা অন্যান্য টিস্যুর তুলনায় অনেকটাই বেশি, যার ফলে দুইটা উদ্দীপনার মাঝখানে সে একটু বিশ্রাম নেওয়ার কি পায়, সুযোগ পায়। আর এর ফলে হৃৎপিণ্ড কি হয় না, ক্লান্ত হয় না। আর এই সময় একটা ঘটনা ঘটে, তোমার হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু কিছু সময় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে কিন্তু ব্যথা হয়। তোমরা দেখবে একটা প্রসঙ্গ আছে কি, যে তোমার ল্যাকটিক অ্যাসিড একটা প্রসঙ্গ আছে, যদি কখনো পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয় তাহলে কিন্তু সেই পেশিতে ব্যথা হইতে পারে। ওকে, কিন্তু হৃৎপেশিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইলেও কখনো জমা হইতে পারে না। কারণ ল্যাকটিক অ্যাসিড যখন উৎপন্ন হয়, একটা পেশি যখন কাজ করলে তখন তার মধ্যে কিছু না কিছু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। সো ওই ল্যাকটিক অ্যাসিড যখন হৃৎপিণ্ডের মধ্যে উৎপন্ন হয়, পরবর্তী উদ্দীপনা আসার আগেই হৃৎপিণ্ডের ল্যাকটিক অ্যাসিড কি হয়ে যায়, ভেঙে যায়। এবং হৃৎপিণ্ডের ল্যাকটিক অ্যাসিড ভেঙে কি হয়, পাইরুবিক অ্যাসিডে কনভার্ট হয়। এবং পাইরুবিক অ্যাসিডটা কিন্তু তোমার যে গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা পাই, গ্লাইকোলাইসিসের মধ্যে প্রবেশ করে, এবং পাইরুবিক অ্যাসিড থেকে তখন সৃষ্টি হয় কি, এটিপি উৎপন্ন হয়। বুঝতে পারছো? তোমরা যদি বোটানি 9 নাম্বার চ্যাপ্টার পড়ো, সেখানে দেখবা যে গ্লাইকোলাইসিস নামে একটা চক্র আছে, সেখানে গ্লুকোজ ভেঙে কি হয়, পাইরুবিক অ্যাসিড হয়, এবং পাইরুবিক অ্যাসিড থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, এবং এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে গিয়ে বা ক্রেবস চক্রে গিয়ে শক্তি উৎপন্ন হয়। সো হৃৎপিণ্ডের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই ল্যাকটিক অ্যাসিড হৃৎপিণ্ডের মধ্যে দীর্ঘস্থায়ী হয় না। ল্যাকটিক অ্যাসিড ইমিডিয়েটলি কি হয়ে যায়, পাইরুবিক অ্যাসিড হয়ে যায়, এবং পাইরুবিক অ্যাসিড থেকে আলটিমেটলি কি হয়, এটিপি উৎপন্ন হয়ে যায়। ফলে ওই ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার সুযোগ না পাওয়ায় হৃৎপিণ্ডের মধ্যে কখনো ব্যথাও হয় না বা কখনো ক্লান্তও হয় না।
কিন্তু কিন্তু দেখো, কিন্তু যখন হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যাবে, যদি হৃৎপিণ্ডের মধ্যে কখনো এরকম হয়, হৃৎপিণ্ডে কখনো ব্লক হয়েছে, ধমনীতে ব্লক হয়েছে, হৃৎপিণ্ডের মধ্যে ব্লাড সাপ্লাই কমে গেছে, তখন ব্লাড সাপ্লাই কমে গেলে কিন্তু তোমার এই হইতে পারে, ল্যাকটিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হইতে পারে। কারণ ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে যখন ওইখানে অক্সিজেন সাপ্লাই কি থাকে, কম থাকে। মানে অক্সিজেন সাপ্লাই কম থাকলে সেখানে অবাত শোষণ ঘটে, আর অবাত শোষণের ফলে কিন্তু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং সহজে সেটা ভাঙে না এবং সেটা জমা থাকে। ফলে তখন কিন্তু বুকে ব্যথা হইতে পারে। ওকে, বুকে ব্যথা বা চেস্ট পেইন হইতে পারে। তা চেস্ট পেইন, বুকে ব্যথার একটা কারণ হচ্ছে হৃৎপিণ্ডের রক্তনলীতে কি হওয়া, ব্লক হওয়া। ব্লক হয়ে যদি হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যায়, তখন ল্যাকটিক অ্যাসিড কি হয়, বেশি উৎপন্ন হয় অবাত শোষণের ফলে, তখন কিন্তু বুকের মধ্যে ব্যথা বেশি হয়। এই কনসেপ্ট আমি পরবর্তী একটা ক্লাসে পড়াবো, এটা খেয়াল রাখো। ওকে, আর তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে আমরা যখন হঠাৎ করে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছি বা কাজ করতেছি, ঠিক আছে, সাপোজ ধরো যে আমার হোস্টেলের মানে হোস্টেল বা বাসা শিফট করতে হবে, তাহলে হোস্টেলের জিনিসপত্র, বাসা জিনিসপত্র যখন আমি তোমার ভাড়ে ভাড়ে জিনিসপত্র তুলতেছি বা সরাইতেছি বা দৌড়াদৌড়ি করে কথা মানে দৌড়াদৌড়ি করে যখন কাজ করতেছি, অথবা দেখছো যে ধরো যে আমরা হঠাৎ করে একদিন খেলতে গেলাম, তোরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলতে গেলাম, হঠাৎ করে খেলতে গেছি, দেখলাম খেলার পরের দিন আমার হাতে পায়ের যে মাসলগুলো আছে, পুরা বডির মাসলের মধ্যে অনেক পেইন, মানে এত ব্যথা। এটা কেন হইলো? এর কারণ হচ্ছে কি, আমি দেখো এই যে তোমার রুম যে ট্রান্সফার করার সময় জিনিসপত্র সরাচ্ছি বা হঠাৎ করে যে খেলাধুলা করতেছি, আমার পেশির উপর কিন্তু লোড কি পড়তেছে, বেশি পড়তেছে। তাহলে এই লোড নেওয়ার সাথে কিন্তু আমার পেশিগুলা কি অভ্যস্ত না। সুতরাং লোড যখন বেশি পড়বে, সেই তুলনায় কিন্তু পেশিতে অক্সিজেন থাকবে না, তার তুলনায় অক্সিজেন কি থাকবে, কম থাকবে। ঠিক আছে, যখন পেশি কাজ বেশি করবে, লোড বেশি নিবে, কিন্তু তার তুলনায় অক্সিজেন সাপ্লাই কি থাকবে, কম থাকবে, বা সেইভাবে কাজ করতে অভ্যস্ত না, তখন ওই অক্সিজেন সাপ্লাই কম হওয়ার জন্য তার মধ্যে কি ঘটবে, অবাত শোষণ ঘটবে। আর অবাত শোষণ উৎপন্ন হবে কি, ল্যাকটিক অ্যাসিড। ওই ল্যাকটিক অ্যাসিড গুলো দেখা যায় আমাদের হাতে পায়ে এবং বডির মাসলের মধ্যে কি থাকে, জমা থাকে। দ্যাটস ওয়াই দেখা যায় তোমার অনেক বেশি ওয়ার্কলোড নেওয়ার পরে, অনেক বেশি কাজ করার পরে বা হঠাৎ করে খেলাধুলা করার পরে কিন্তু গায়ের পেশিগুলোতে কি থাকে, ব্যথা থাকে। ওই সেম মেকানিজম যদি হৃৎপিণ্ডের মধ্যে ঘটে, যদি কোনো কারণে হৃৎপিণ্ডের রক্তনালীর মধ্যে ব্লক হয় এবং হৃৎপেশিতে ব্লাড সাপ্লাই কমে যায়, তোমার অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন হৃৎপেশিতে অবাত শোষণ ঘটে এবং যার ফলে উৎপন্ন হয় কি, ল্যাকটিক অ্যাসিড, এবং তখন হৃৎপেশিতে তোমার প্রবলেম হইতে পারে বা চেষ্ট হতে পারে। কিন্তু নর্মাল অবস্থায় কখনোই এরকম হবে না। যখন অক্সিজেন সাপ্লাই ঠিক থাকবে, তখন কখনোই হৃৎপিণ্ড ক্লান্ত হবে না বা চেস্ট পেইন হবে না। তাহলে এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে হৃৎপেশিগুলাতে যে উদ্দীপনা আসে, পরপর দুইটা উদ্দীপনার মধ্যবর্তী সময়টা বেশি, নিঃশ্বাসকাল বেশি, 0.8 সেকেন্ড। এইটা অন্য টিস্যুতে অনেক কম থাকে। সো হৃৎপেশি কিছুটা বিশ্রাম নেওয়ার মতো বা রিল্যাক্সের মতো সময় পায়। আর দুই নাম্বার হচ্ছে, যতক্ষণ হৃৎপেশির মধ্যে অক্সিজেন সাপ্লাই ঠিক আছে, সেই পর্যন্ত হৃৎপেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কোনো সুযোগ পায় না, বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হইলেও সেটা ইমিডিয়েটলি কি হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয় এবং তার থেকে এটি উৎপন্ন হয়, যার ফলে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার সুযোগ না পাওয়ায় হৃৎপেশিতে কি হয় না, ইউজুয়ালি কোনো ব্যথা হয় না বা কোনো ক্লান্তি আসে না। এখন বলো, এটা তো মুখে বললাম বেশিরভাগ ক্ষেত্রে, তুমি কি পুরোটা বুঝতে পারছো কিনা? তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, আমরা থিওরিটিক্যাল পড়া একদম শেষ হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে শুধুমাত্র এমসিকিউ পড়তে হবে। আর আমি তোমাদেরকে দেখাই দিই যে কি কি বিষয় তোমরা বই থেকে পড়ে আসবা। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাকে বলে দিচ্ছি যে কোন দিন কোন টপিকের উপর ক্লাস হবে। প্লাস হচ্ছে তোমার মেন বই থেকে দেখাই দিচ্ছি যে কোনটুকু পড়াইলাম। তো তারপর যদি তোমরা যদি রেগুলার পড়া রেগুলার না পড়ো, তাহলে আসলে আমার জন্য এটা খুব দুঃখজনক হবে। তোমরা কলেজে ইয়ারসেন্স পরীক্ষা গেল, তখন কিন্তু অনেকেই পড়াশোনা করো নাই, ক্লাসগুলো করো নাই। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের রাফিয়াকে বলছি যে আগামী 15 দিন আমরা মেডিসিন কোর্সের ক্লাসগুলোকে ওপেন রাখবো। যারা যারা ইয়ারসেন্স পরীক্ষার মধ্যে ক্লাসগুলো করতে পারে নাই, ওরা আবার ওর মধ্যে ক্লাসগুলো ব্যাকআপ করে ফেলবে। 15 দিন পরে কিন্তু কোনো ক্লাস তুমি আর ওপেন পাবা না, একদম টার্ম পরীক্ষার আগে ওপেন পাবা। সো তোমরা অবশ্যই ক্লাস করে ফেলবা। আমি একটা বিষয়ে মানে খারাপ লাগে, সেটা হচ্ছে তোমরা রেগুলার ক্লাস করো না বা ক্লাস জমাতে থাকো এবং শেষ পর্যন্ত কিন্তু মানে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারো না। ঠিক আছে, এখন দেখো এই যে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন, সিস্টোল কি ডায়াস্টোল কি, হৃৎপিণ্ডের সংকোচনের নাম কি সিস্টোল, হৃৎপিণ্ডের প্রসারণের নাম কি ডায়াস্টোল। আমাদের একজন মানুষের হৃদস্পন্দন কত,
মিনিটে 70 থেকে 80 বার, বা গড়ে কত 75 বার। আজকে এইগুলা কথা খুব একটা বেশি পড়াই নাই, এর কারণ হচ্ছে আমরা কার্ডিয়াক চক্রের মধ্যে কিন্তু এই কথাগুলোকে গুরুত্ব সহকারে পড়াবো। হৃৎপিণ্ডের যে অংশ থেকে হার্টবিট শুরু হয় তাকে বলতেছে সাইনোয়াট্রিয়াল নোড, অথবা তাকে বলা হয় পেসমেকার, সাইনোয়াট্রিয়াল নোড অথবা কি পেসমেকার। সো এগুলো কথা মানে রিপিট হবে, এগুলো কথা একাধিকবার রিপিট হবে, দ্যাটস ওয়াই এখানে একটু কম পড়ানো হয়েছে, পরবর্তী অংশে আমরা পড়াই দিব এটা। তারপর দেখো এই যে ছবি, মাস্ট এই ছবি লাগবেই, যদি সিস্টেমিক সংবহন আসে বা পারমাণবিক সংবহন আসে বা হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সংবহন আসে, এই ছবি মাস্ট, তাহলে এই ছবি আঁকতে হবে, ঠিক আছে? এই ছবি ছবি আঁকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেমিক এবং পারমাণবিক সংবহনের সময় তুমি ব্যবহার করবা এই ছবিটা। ওকে, নেক্সট দেখো, তোমার আরো অনেক কথা আছে যে দ্বিবর্তনী সংবহন কাকে বলে, সিস্টেমিক এবং পারমাণবিক সংবহনকে একত্রে বলা হয় দ্বিবর্তনী সংবহন, ঠিক আছে? এক বর্তনী দ্বিবর্তনী সংবহনের পার্থক্য পড়াই দিছি। হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না, আমি একটু আগে যে কথাগুলো পড়াইছি তোমরা দেখবা যে এই কথাগুলো এখানে লেখা আছে। ওকে, সো এগুলো অবশ্যই ভালো করে পড়বা, এখান থেকে শর্ট প্রশ্ন চলে আসে। নেক্সট আসো তোমার এই যে এইখান থেকে দেখো, এউট্রা। এউট্রা বা মহাধমনী হচ্ছে দেহের সব থেকে বৃহত্তম ধমনী, এটা অক্সিজেন পরিবহন করে। পালমোনারি শিরা হচ্ছে ব্যতিক্রমী শিরা, যেটা শিরা হয়ে কি বহন করে, অক্সিজেন পরিবহন করে। ওকে, বাম ভেন্ট্রিকল কি, হৃৎপিণ্ডের সর্বাধিক পেশি বহল অংশ বা সব থেকে পুরো অংশের নাম হচ্ছে বাম ভেন্ট্রিকল। সো এগুলো তোমাদের জানা আছে, এগুলো জাস্ট আর একটু মার্ক করে দিলাম। তারপরে দেখো তোমার রুই মাছের রক্ত সংবহন এবং রুই মাছ এবং মানুষ হৃৎপিণ্ডের পার্থক্য, এটা পড়ে ফেলছো, তাহলে এটা একটা সেকশন গেল। আর পরবর্তী সেকশনটা দেখো শুরু হয়েছে কোন জায়গা থেকে, পরবর্তী সেকশন শুরু হয়েছে যে এইখান থেকে, এই দেখো কয়েক পেজ পরে, মানবদের রক্ত সংবহন। তাহলে মানবদের রক্ত সংবহন কি, বদ্ধ প্রকৃতির, যেহেতু আমাদের হৃৎপিণ্ড ধমনী শিরা এটার ভিতর দিয়ে রক্ত পরিবাহিত হয়, কোনো দেহ গহ্বরের মধ্যে রক্ত প্রবেশ করে না, যেটা ঘাস ফড়িং এর দেখা যায়, ঘাস ফড়িং এর দেহ গহ্বর বা সাইনাসের মধ্যে হিমোসিলের মধ্যে রক্ত কি করে প্রবেশ করে, মানুষের ক্ষেত্রে এরকমটা হয় না। মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড ধমনী শিরা অর্থাৎ রক্তনালীর ভিতরে আবদ্ধ থেকে রক্ত কি হয়, পরিবাহিত হয়। তাই মানুষের রক্ত সংবহন কি বদ্ধ প্রকৃতির। দ্বিচক্রী সংবহন বা ডাবল সাইকেল তো পড়াই দিছি, দ্বিচক্রী বলতে সিস্টেমিক এবং পারমাণবিক সংবহনকে বোঝায়। সো আশা করি আমরা এগুলো ক্লিয়ার। তারপরে দেখো প্রত্যেকটা হেডলাইন, প্রত্যেকটা হেডলাইন তার ডেসক্রিপশন এবং তার ফ্লো চার্ট, এইভাবে কিন্তু প্রত্যেক ডেসক্রিপশন তার ফ্লো চার্ট করতে হবে। পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরার পার্থক্য জাস্ট একটু রিডিং করতে পারো, ধমনী শিরার পার্থক্য আমি তোমাদেরকে পড়াই দিব, দ্যাটস এইটা এখানে পড়াইলাম না, তোমরা চাইলে রিডিং করতে পারো, ঠিক আছে? ওকে, সো এটা একটু রিডিং করে রাখতে পারো, পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরার পার্থক্য। আমরা ধমনী শিরার পার্থক্য পড়াবো পরে, এই চ্যাপ্টার শেষের দিকে পড়াই দিব। তারপর দেখো তোমার পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন থেকে একটা বিষয় তুমি মনে রাখতে পারো যে মেরুদণ্ডী প্রাণীতে দুই ধরনের পোর্টাল সংবহন থাকে, একটা হচ্ছে হেপাটিক আর একটা রেনাল। রেনাল মানে হচ্ছে কিডনি, রেনাল মানে হচ্ছে কিডনি বা বৃক্ক। সো যকৃতের ভিতর দিয়েও তোমার পোর্টাল সংবহন থাকে, আর কিডনি বা বৃক্কের ভিতর দিয়েও তোমার পোর্টাল সংবহন থাকে, কিন্তু মানুষে মানুষের রেনাল পোর্টাল কি অনুপস্থিত। তাহলে মানুষ সহ বিভিন্ন প্রাণীতে রেনাল পোর্টাল কি অনুপস্থিত, এটা খেয়াল রাখো, মানুষ সহ বিভিন্ন প্রাণীতে রেনাল পোর্টাল উপস্থিত। তাহলে মনে রাখবা মেরুদণ্ডী প্রাণীতে রেনাল এবং হেপাটিক দুই ধরনের পোর্টাল দেখা গেলেও মানুষ এবং কিছু স্তনের প্রাণীতে কিন্তু এটা কি থাকে, অনুপস্থিত থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে মানুষে কোন পোর্টাল সংবহন অনুপস্থিত, অ্যান্সার কি রেনাল পোর্টাল অনুপস্থিত। ওকে, এখানে যে ছবিগুলো আছে এই ছবি দরকার নাই, এই দুটো ছবি তো আমি দেখাই নাই, ওটা দরকারও হবে না, কোনো পরীক্ষা আঁকতেও হবে না। ওকে, ফ্লোচার্ট দেখবা, সিস্টেমিক ও পারমিশন পার্থক্য রিডিং পড়তে পারো। ওকে, সো এর মাধ্যমে কিন্তু আমার এই থিওরিটিক্যাল পড়া পুরোপুরি শেষ হয়ে গেল, ঠিক আছে? সো আমাকে আর 2 মিনিট সময় দিবা, জাস্ট আমি তোমাদের একটু প্রশ্ন একটু দেখাই দেই, দ্রুতই শেষ করে দেবো তোমাদেরকে আর বেশি। সরি, তোমার আমরা প্র্যাকটিস প্রশ্ন রাখি নাই, সো আপাতত প্র্যাকটিস প্রশ্ন রাখি নাই, আমরা পরের ক্লাসে প্র্যাকটিস প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলা কিরকম হইতে পারে, ধরো আমি একটা ফ্লোচার্ট দিলাম, ফ্লোচার্ট দিয়ে বললাম যেটা কোন ধরনের সংবহন, ধরো বললাম যে হৃৎপিণ্ডের সিস্টেমিক ধমনী, করোনারি ধমনী, হৃৎপিণ্ডের প্রাচীর, করোনারি শিরা এবং তোমার ডানেট্রিয়াম, বললাম এটা কোন ধরনের সংবহন, ডেফিনেটলি করোনারি সংবহন, বুঝতে পারছো? তাহলে কোনো একটা সংবহনের ফ্লোচার্ট দিয়ে বলতে পারে এটা কোন সংবহন, করোনারি সংবহন।
সিস্টেমিক সংবহনে কত সময় লাগে? 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তারপরে তোমার ধরো যে একবর্তী দ্বিবর্তনীর যে পার্থক্য, মানুষের এবং রুই মাছ হৃৎপিণ্ডের পার্থক্য, ওইখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো? এমসিকিউ প্রশ্ন এগুলো থেকে আসতে পারে। আর বড় প্রশ্ন কিভাবে আসতে পারে? বড় প্রশ্ন থেকে বলতে পারে যে তোমার বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝখানে একটি মোচাকৃতির অঙ্গ আছে, যে অঙ্গটি রক্ত সংবহনের কেন্দ্রবিন্দু। ওই অঙ্গের ভিতর দিয়ে দুইবার রক্ত গমন করে, মানে সমগ্র দেহে রক্ত পরিবহনের পূর্বে ওই অঙ্গের ভিতর দিয়ে দুইবার রক্ত গমন করে। ঠিক আছে? বললো ওই অঙ্গের ভিতর দিয়ে দুইবার রক্ত গমন করে, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তখন তুমি বলবা যে মানুষের রক্ত সংবহনের কেন্দ্রবিন্দু হলো হৃৎপিণ্ড, তাহলে সমগ্র দেহে রক্ত সংবহনের পূর্বে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে দুইবার রক্ত গেলে তাকে দ্বিচক্রী সংবহন বলা হয়। সুতরাং এখানে দ্বিচক্রী সংবহন নিয়ে আলোচনা করতে হবে। এখন দ্বিচক্রী সংবহনের মধ্যে কি আছে? সিস্টেমিক সংবহন আছে এবং পারমাণবিক সংবহন আছে। তখন তোমার সিস্টেমিক সংবহনের ডেসক্রিপশন লিখবা, সংজ্ঞা লিখবা, ফ্লোচার্ট লিখবা। পারমাণবিক সংবহনের সংজ্ঞা লিখবা, ডেসক্রিপশন লিখবা, প্লাস ফ্লোচার্ট লিখবা। তুমি ফ্লোচার্টে যেটা লিখতেছো ওইটাকে আসলে ডেসক্রিপশনের মধ্যে তোমার ইয়ে করতে হবে, বর্ণনা আকারে লিখতে হবে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, ধরো তোমার ইয়ে বইতে, জুলজি বইতে কিন্তু রুই মাছের ছবি আছে, তাহলে একটা রুই মাছের ছবি আঁকাই দিল। একটা রুই মাছের ছবি আঁকাই দিয়ে বললো উদ্দীপকে যে প্রাণীটি দেখানো হয়েছে সেই প্রাণীর রক্ত সংবহনের সাথে তোমার রক্ত সংবহনের পার্থক্য আছে। তাহলে উদ্দীপকের প্রাণীটি ছিল রুই মাছ, রুই মাছের রক্ত সংবহন হচ্ছে এক চক্রী সংবহন, আর তোমার রক্ত সংবহন কি? দ্বিচক্রী সংবহন। তাহলে এক চক্রী এবং দ্বিচক্রী রক্ত সংবহনের পার্থক্য। অথবা বললো যে উদ্দীপকের প্রাণীর সাথে তোমার হৃৎপিণ্ডের পার্থক্য আছে। তো তোমার হৃৎপিণ্ডের পার্থক্য, তাহলে রুই মাছের হৃৎপিণ্ড আর তোমার হৃৎপিণ্ডের পার্থক্য। তুমি খেয়াল করবা যে রুই মাছের হৃৎপিণ্ডের সাথে তোমার হৃৎপিণ্ডের পার্থক্য চাইছে, হৃৎপিণ্ডের পার্থক্য চাইছে, নাকি রক্ত সংবহনের যে চক্র, এক চক্রী সংবহন দ্বিচক্রী সংবহন, এই রক্ত সংবহনের প্রক্রিয়ার মধ্যে পার্থক্য চাইছে। এই দুইটা কিন্তু তোমাকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে এবং পৃথক করতে হবে। ওকে? আবার প্রশ্ন এরকম আসতে পারে যে রুই মাছের ছবি আঁকায় দিয়ে বলতে পারে উদ্দীপকের প্রাণীটির থেকে তোমার রক্ত সংবহন উন্নত প্রকৃতির। তাহলেও কিন্তু তোমার ওইখানে মানুষের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড, মানুষের দ্বিচক্রী সংবহন এবং রুই মাছের একচক্রী সংবহন, এগুলোর মধ্যে তুলনা করে তোমাকে অ্যান্সার বোঝাইতে হবে যে মানুষের হৃৎপিণ্ডে বা মানুষের রক্ত সংবহনটা উন্নত প্রকৃতির কেন। ঠিক আছে? সো আমরা আশা করি ক্লিয়ার। আজকের ক্লাসে সিস্টেমিক সংবহন, পারমাণবিক সংবহন হচ্ছে বড় প্রশ্ন, রুই মাছের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড, একচক্রী সংবহন, দ্বিচক্রী সংবহন, এগুলো বড় প্রশ্ন হিসেবে আসবে। শর্ট প্রশ্ন হিসেবে কি আসবে? পোর্টাল সংবহন, করোনারি সংবহন, হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না। ওকে? বা দ্বিচক্রী সংবহন বলতে কি বুঝি। তো আশা করি তোমরা সবাই আজকে ক্লিয়ার। আমরা একদম শেষ পর্যন্ত চলে আসছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর যদি প্রশ্ন থাকে তাহলে আমরা আজকে বিদায় নিব। ওকে, আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে, মানে রবিবারের ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত আমরা সবাই তাহলে সুস্থ থাকি, ভালো থাকি, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি, টাটা।